ফেসবুকে একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। মাহফুজ মাহমুদুল শাহিন, সবাই আমাকে একটু জানাবা সাউন্ড ওকে আছে কিনা, তাহলে আমরা শুরু করে দিব। হ্যালো, সাউন্ড ওকে আছে? একটু জানাও তো আমাকে। অল ক্লিয়ার, আমরা শুরু করে দিই। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 6, একদম সহজ একটা ক্লাস, যদিও তোমাদের এটা পড়তে একটু কঠিন মনে হয়, অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি। লেকচার 6, তো এটা করার সময় অবশ্যই আগের 5টা ক্লাস করে আসবা। 5টা ক্লাস মিলে মনে হয় 5 ঘন্টা পড়াইছি, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই। 5 ঘন্টা, 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা মনে হয় পড়াইছি 5টা ক্লাসে, খুব একটা বেশি পড়াইনি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুব ছোট একটা ক্লাস নিব, বাট জিনিসগুলো আমরা বুঝে যাব, ঠিক আছে? শুরু করে দিই, একদম টাইম নষ্ট করার সুযোগ নেই আমাদের। তো পলিমারাইজেশন নামে পলিমার নামে একটা টপিক আছে তোমাদের, আমি টপিকটা একটু বলে দিচ্ছি। টপিকটা হচ্ছে পলিমার। পলিমার, তো স্যারদের এখানে ইন্টারেস্ট আছে, স্যাররা এখানে থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করে, তবে খুব বেশিও বলা যাবে না, খুব বেশিও পছন্দ করে এটাও আমি বলবো না, এটাও বলা যাবে না। তো একটু দেখো, আমি বইয়ের মধ্যে একটু তোমাদের দেখিয়ে আসি, তাহলে তুমি আর একটু সহজে বুঝতে পারবা, ঠিক আছে? পলিমার, এই যে এখানে শুরু হয়েছে পলিমার, পেজ নাম্বার 281 থেকে শুরু হয়েছে আমার বইয়ে, তোমরা একটু চেক করে নিও তোমাদের বইয়ে কি আছে। তো এই যে দেখো, পলিমার নামে একটা টপিক আছে, ঠিক আছে? অনেকগুলো ক্ষুদ্র অণুকে একসাথে যুক্ত হয়ে যায়, এগুলোকে পলিমার বলে। বৃহৎ অণু সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারাইজেশন বলে। দুইটা একসাথে যুক্ত হলে ডাইমার, তিনটা একসাথে যুক্ত হলে ট্রাইমার, আর অসংখ্য যখন যুক্ত হয় তখন এটাকে বলা হয় পলিমার। হোয়াট এভার, আমি জাস্ট একটু ঘুরে আনি, এটা হচ্ছে কি বইয়ের মধ্যে একটা ট্যুর দিয়ে দেওয়া তোমাকে, মানে একবার দেখে আসা। পলিমারের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা বলছে সংযোজন পলিমার, ঠিক আছে? সংযোজন পলিমার, আর একটাকে বলবে ঘনীভবন পলিমার। তাহলে আমাদের বইয়ে সংযোজন পলিমারের কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমরা দেখব, ঠিক আছে? আরেকটা আছে ঘনীভবন পলিমার। তাহলে তুমি ক্লাসের শুরুতেই জেনে গেছো একটা এমসিকিউ, পলিমারকরণ বিক্রিয়া কয় রকম? 2 প্রকার, ঠিক আছে? একটা সংযোজন আর একটা ঘনীভবন, এটুক তুমি জেনে গেছো ক্লাসের শুরুতে। তাহলে ঘনীভবনের একটা উদাহরণ দেওয়া আছে আর সংযোজনের কিছু উদাহরণ দেওয়া আছে, শেষ, ঠিক আছে? পলিমারকরণ, এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে ইউজগুলো দেখো। তো পলিথিনের কথা আমরা শুনবো, পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিনের কথা আমরা শুনবো, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পাইপ, আমরা টিভিতে অ্যাড দেখি, তাহলে পিভিসি পাইপের কথা আমরা শুনবো, ঠিক আছে? জাস্ট বইয়ে দেখে আসলাম, তোমরা কি কি দেখবা। পিভিসি পাইপ, নাইলন 66 নামে একটা জিনিস শিখবো আমরা, এটা খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে? তো এগুলো কি হয়, যেমন দাঁতের ব্রাশ তৈরিতে তোমার এমসিকিউতে দিয়ে দিবে কি ইউজ করা হয়। দাঁতের ব্রাশ সবাই দেখছো, দাঁতের ব্রাশের মধ্যে এগুলো কি তোমার ওই যে পলিমার, ঠিক আছে? এটা হচ্ছে কি পলিমার। এরপর তোমরা চেয়ারে বসো, চেয়ারগুলো কি পলিমার, প্লাস্টিক। এরপর আমরা দেখো আমাদের চারপাশে আসলে লাইফে কি আছে, এই পলিমারকরণ বিক্রিয়াটা নিয়ে কেমিস্টদের ইন্টারেস্ট অনেক বেশি, এর কারণে এটার ফিল্ডটা হচ্ছে অনেক বড়। তোমরা ওই যে বোর্ডগুলো দেখো না, সুইচ বোর্ড, আমরা যে ইলেকট্রিক কারেন্টে যে বোর্ডগুলো এখন দেয়, আগে কিন্তু বাংলাদেশে কাঠের বোর্ড ছিল, আমি জানি না তোমরা পাইছো কিনা, ঠিক আছে? তো ওই কাঠের বোর্ডের গুলো তোমার বিজা হলে এগুলো কিন্তু শক করতো, খুব রিস্কি ছিল। তো এখন দেখো পুরো বাংলাদেশ যদি আমরা দেখি, এখন সবগুলো আমাদের কিসে এসে গেছে, প্লাস্টিকের ভালো বোর্ড এসে গেছে, ঠিক আছে? বেকেলাইট নামে একটা পলিমার ইউজ করা হয়, পলিমার প্লাস্টিক এখানে ইউজ করা হয়, ঠিক আছে? রিক্যাপ না, আমি জাস্ট আগে একটা ওভারভিউ করছি, আমি কোনো পড়ালেখা কিচ্ছু করছি না। আমরা আজকে শিখবো হচ্ছে কি পলিমারাইজেশন, সবার প্রতি একটা বিষয় ইনস্ট্রাকশন হচ্ছে, এটা কি বলতো, আগের 5টা ক্লাস করে দেন এই ক্লাসে আসবা, খুব ছোট ছোট ক্লাস, অর্গানিকটা দেখবা খুব সুন্দরভাবে পড়া হয়ে যাবে। অনামিকা বলেছে নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। ফাহাদ এটা বলেছিল, ওকে, ঠিক আছে? একটু মনোযোগ দিলে শুরুতে একটু কঠিন মনে হবে, এরপর কি ইজি মনে হবে। এরপর দেখো তো আমার এই যে দেখো এসি রিমোটটা, এখানের মধ্যে কি আছে, প্লাস্টিকের মানে পলিমার। তো আসলে আমাদের লাইফে এই যে ক্যালকুলেটরের বডি, এখানে কি আছে, প্লাস্টিক বা পলিমার আছে। তো এমন কোনো জিনিস দেখবো না যেখানে আসলে হচ্ছে এই প্লাস্টিক বা পলিমারের অস্তিত্ব নেই, এরকম কিছু দেখবো না। এই যে দেখো পিভিসি, পানির পাইপে কি করা হয়, পিভিসি ইউজ করা হয়, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, ঠিক আছে? পিভিসি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। এরপর হচ্ছে প্লাস্টিক রশ্মি, প্লাস্টিক বোতলে কি করা হয়, তোমাকে জিজ্ঞেস করবে পলিপ্রোপিলিন, ঠিক আছে? পলিথিন, পলিথিনের ইউজ একটু কম এখন, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট, এগুলোতে কি করা যায় বলো তো, পলিথিন ইউজ করা যায়,
ঠিক আছে, সহজে কাটা যায় না, টেকসই, সহজে কাটা যায় না, টেকসই। পিভিসি তো হচ্ছে শক্ত, বেশ শক্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বেশ শক্ত, কঠিন, পলিথিনের তুলনায় কম নমনীয়, চকচকে, টেকসই, এরকম কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। এগুলো সব পড়া লাগবে না, ইউজটা, ব্যবহারটা পড়া লাগবে। আর এখানে কার দ্বারা গঠিত হয় এটা পড়া লাগবে। তাহলে আমি একটু শুরু করি, ঠিক আছে। ক্লাস শেষ করব যখন, তখন এই পেজটা, তাহলে এই দুইটা পেজ আমরা সুন্দর মতো বুঝে যাব। এখান থেকে এমসিকিউ যা আসবে আমরা পারবো। এখানে তোমাদের একটা বিষয় আমি একটু বলে রাখি, জাস্ট ওভারভিউ করছি। দেখো, ওভারভিউ করতে করতে আমরা অনেক কিছু জিনিস শিখবো। এখানে আমার যে ক্যাটালিস্টগুলো ইউজ করা হবে, এখানে আমার যে ক্যাটালিস্টগুলো ইউজ করা হবে, এগুলো দেখবো হচ্ছে টাইটানিয়াম টেট্রাক্লোরাইড। তোমাদের বইয়ে দিছে টাইটানিয়াম ক্লোরাইড, অথবা আমরা ইউজ করতে পারি পারক্সাইড। ঠিক আছে, আমরা জৈব প্রভাবক হিসেবে এখানে কি ইউজ করব বলো তো? টাইটানিয়াম টেট্রাক্লোরাইড বা টাইটানিয়াম ক্লোরাইড। তোমাকে জিজ্ঞেস করবে পলিমারকরণ বিক্রিয়াটা ঘটাতে তোমার প্রভাবক লাগে কিনা। হ্যাঁ, প্রভাবক লাগে। আমার ইন জেনারেল কি প্রভাবক লাগে বলো তো? ডিপেন্ড করে, প্রভাবকের মধ্যে ক্লাস আছে, বিভিন্ন প্রভাবক লাগতে পারে। তো যেমন এই ক্ষেত্রে সংযোজন পলিমারকরণে আমরা দেখছি টাইটানিয়াম ক্লোরাইড, পারক্সাইড, এভাবে হচ্ছে আমার কি লাগছে বলো তো? প্রভাবকগুলো লাগছে। এরপর টেম্পারেচার, প্রেশারগুলো কি হয়? একটু হাই হয়। তো এত কিছু আসলে সবগুলোর ক্ষেত্রে তো মনে রাখতে পারবে না। পলিথিন যেমন এটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, কমন যেটা এটা মনে রাখতে হবে, মানে যেটা একটু বেশি আসে। যেমন এখানে স্যার আর বইয়ের মধ্যে এখানে কিছু দেয়ই নেই, উচ্চচাপ, উচ্চ তাপমাত্রা, জৈব পারক্সাইড। এ কিন্তু জৈব পারক্সাইড ইউজ করা যায়, টাইটানিয়াম ক্লোরাইডও কিন্তু ইউজ করা যায়। তো প্রভাবক আছে, বিষয় বুঝতে পারছো? তো এবার আমি শুরু করি। এরপর দেখো, তুমি এখানে যাও, গরিবহন পলিমারকরণ, এখানে কি টাইটানিয়াম অক্সাইড বা ক্লোরাইড এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, ইউজ করতে পারবা। সাথে কি আছে? হিট আছে, হিট দরকার হবে। আমরা শুরু করি। দেখো একটু, পলিমার, পলিমার কাকে বলে? পলিমার কাকে বলে একটু দেখো। ধরো এটার নাম আমরা জানি না, এমন কেউ আছো? এমন কেউ কি আছি আমরা এটার নাম জানি না? এমন কেউ উষ্ট মনে হয় এখানের ভিতর নাই। আমরা সবাই এটাকে চিনি। এটার নাম কি বলতো? ইথিন। ঠিক আছে, এটার নাম কি? ইথিন। ইথিন। এটা একটা মজার বিক্রিয়া ঘটায়। এটা কি হয়ে যায়? এখানে দ্বিবন্ধনটা ভেঙে যায়। ওদের কার্বন কার্বন দুই হাত ছিল না, এরা করে কি এভাবে অসংখ্য একসাথে যুক্ত হয়ে যায়। এই দ্বিবন্ধনটা ভেঙে অসংখ্য এভাবে যুক্ত হয়ে যাচ্ছে। দেখো, কোনো শেষ নাই, মনে হচ্ছে অসংখ্য মলিকুল, অসংখ্য মলিকুল, 1000, 1200, 1500 পর্যন্ত এটা চলে যেতে পারে। এই যে দেখো, অসংখ্য মলিকুল এখানে কি হয়ে যাচ্ছে? এভাবে চলে যাচ্ছে। আমি লিখে শেষ করতে পারবো না। ঠিক আছে, এটা আমি লিখে শেষ করতে, এটা হচ্ছে একটা কেমিস্ট্রির অসাধারণ আবিষ্কার, এই পলিমারকরণ জিনিসটা। তো এটা কি হয়ে যাবে বলো তো? এভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তো এটাকে আমরা বলছি কি? মনোবার। এর মধ্যে একটা কি আছে? একটাই আছে, জিনিস আছে এখানে কয়টা? একটা। এটাকে আমরা বলছি মনোমার। মনোমার এর মানে কি আছে? এক, মানে তোমার সিঙ্গেল ইউনিট করে আছে। ঠিক আছে, সিঙ্গেল ইউনিট করে আছে। এই মনোমারগুলো এন সংখ্যক কি হয়ে যায়? যুক্ত হয়ে তোমার এভাবে চলতে থাকে। তো কেমিস্টটা বললো হচ্ছে এভাবে তো আমি লিখে শেষ করতে পারবো না, এটার জন্য একটা সুন্দর ওয়ে লাগবে। ওয়ে কি? আমি দেখছি আমার এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। এর মানে CH2, CH2 এটা কি হচ্ছে? ক্রমাগত, এই যে দেখো, একটা CH2 আরেকটা CH2, CH2 এর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে? রিপিটিভ ইউনিট। ঠিক আছে, এই জিনিসটা বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। এই ঘটনাটা বারবার কি করতে থাকবে? আমার চলতে থাকবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? না বুঝলে কোনো প্রবলেম নাই, একটু দেখতে থাকো, তাহলে এমনি বুঝে যাবে। এখানে না বুঝার কিছু নেই। তোমাদের যদি আর কেউ, তুমি নিজে যদি তোমার বন্ধুকে পড়াতো, তাও দেখতে এটা বুঝে যাচ্ছ। জিনিসটা বললে মাথায় থাকে এরকম। একটু দেখো, এর মানে এই জিনিসটা তুমি ক্লাস শেষে পুরো বুঝবা। একটু ওয়েট করো শুধু। দেখো তো, তোমার এখানে কি হবে? এই CH2, CH2 এই জিনিসটা কি হয়েছে? রিপিট হয়েছে এন সংখ্যক। এটাকে আমরা বলছি কি? পলিমার। যদি দুইটা অণু একসাথে যুক্ত হতো এটাকে আমরা বলতাম ডাইমার। যদি তিনটা অণু একসাথে যুক্ত হতো এটাকে বলতাম আমরা ট্রাইমার। এখন অসংখ্য অণু একটার সাথে যুক্ত হচ্ছে, এটাকে আমরা বলছি কি? পলিমার। আর এই পলিমার তৈরির বিক্রিয়াটাকে বলা হয় কি? পলিমারাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে, একাধিক অণু একসাথে যুক্ত হয়ে তাহলে এটা হচ্ছে কি? পলিমার। আর পলিমার তৈরির এই বিক্রিয়াকে কি বলে? পলিমার তৈরির এই বিক্রিয়াকে পলিমারাইজেশন বলে। পলিমারাইজেশন বিক্রিয়া বলে। ঠিক আছে, মানে পলিমারকরণ বিক্রিয়া বলে, পলিমারাইজেশন বিক্রিয়া বলে। তাহলে তোমাকে পরীক্ষায় দিবে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া কি। তাহলে কি বলবা? একাধিক অণু একসাথে যুক্ত হয়ে, অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে
কোনো বড় অণু তৈরি করে, মানে পলিমার তৈরি করে। আর এই পুরো ঘটনাটাকে বলা হয়, এটার ভাষাটা কি, ভাষাটা আমরা বই থেকে ধার নিই, বাংলা ভাষাটা একটু আমরা বই থেকে ধার নিই। এই যে দেখো পলিমারাইজেশন বিক্রিয়া আসলে এই ডেফিনেশনটা দিবা, ডেফিনেশনটা একটু আমি বই থেকে, যে এই যে দেখো এখানে যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র 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 অণু, ঠিক আছে, এই জায়গায় এটা দেখো তোমার 1 নম্বরে দিয়ে দিবে, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, অনেকগুলো ক্ষুদ্র অণু যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে কি বলে, পলিমারকরণ বিক্রিয়া বলে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পলিমারকরণ বিক্রিয়া বলে যে বিক্রিয়া কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, তাকে কি বলে, পলিমারকরণ বিক্রিয়া বলে, ঠিক আছে। এখানে একটু লিখে রাখো, এই যে দেখো ছোট অণুগুলো অংশগ্রহণ করে, তাদের প্রত্যেকটিকে কি বলে, মনোমার, একটি করে মনোবার। বিক্রিয়ার ফলে যে বৃহৎ অণু গঠিত হয় তাকে বলা হয় পলিমার, ঠিক আছে। আমরা একদম ইজি ওয়েতে পড়ছি। ডাইমার হচ্ছে 2টা অণু একসাথে যুক্ত হলে, ট্রাইমার হচ্ছে 3টা অণু একসাথে যুক্ত হয়ে গেলে। এবার একটু দেখো আমরা আবার তাহলে ডেফিনেশনটা মোটামুটি লিখে নিচ্ছি, একটু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো, আমরা শুরু এরপরের ফেজে যাই। লেখা হয়ে গেছে মনে হয়। আমরা শুরু করে দিই, ঠিক আছে, শুরু করে দিই। দেখো পরের ধাপ, পলিমারকরণ বিক্রিয়া কয় রকম? পলিমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে 2 রকম। একটা হচ্ছে এডিশন পলিমারাইজেশন, বেবি যা যা সাউন্ডটা করছে, একটা হচ্ছে কি এডিশন পলিমারাইজেশন, এডিশন পলিমারাইজেশন, পলিমারাইজেশন, আর একটা হচ্ছে কি কনডেনসেশন পলিমারাইজেশন, ঠিক আছে, কনডেনসেশন পলিমারাইজেশন। একটা হচ্ছে কি সংযোজন পলিমারকরণ, ঠিক আছে। আশা করি আমার কথা স্পষ্ট বুঝে যাচ্ছে, একটু নয়েজ আসলো আমি রিপিট করে দিব, ঠিক আছে। সংযোজন পলিমারকরণ, আর এটা হচ্ছে কি ঘনীভবন পলিমারকরণ। তো এটা আসলে কেমন জানি ঘুমানো ঘুমানো টপিক টাইপের, ঘনীভবন পলিমারকরণ, নাকি আমার আজকে মানে ফ্লো পাচ্ছি না আমি জানি না। ঘনীভবন পলিমারকরণ, তাও আশা করি টপিকটা বুঝাতে আমি কোনো ঝামেলা হবে না। হ্যালো, এটা ছাড়া আছে, এটুকু একটু লিখো। আমি একটা জিনিস একটু বুঝাই, সংযোজন বিক্রিয়া কি আর ঘনীভবন কি, এটা একটু বুঝে আসি, একটু এড করো। লেখা হয়ে গেছে মনে হয়, লেখা হয়ে গেলে একটু দ্রুত দ্রুত দ্রুত, ঠিক আছে, লিখে হয়ে গেছে মনে হয়। একটু দেখো তো সংযোজন বিক্রিয়া কি, আমরা এরকমের বিক্রিয়া পড়েছি, সবার কি মাথায় আছে? একটু দেখো তো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস এর সাথে হাইড্রোজেন। এখানে আমরা কি কি ক্যাটালিস্ট ইউজ করতে পারি? নিকেল ইউজ করতে পারি, প্লাটিনাম ইউজ করতে পারি, তোমাদের বইয়ে স্যাররা সব দেখাই নাই, ঠিক আছে। প্লাটিনাম ইউজ করতে পারি, প্যালাডিয়াম ইউজ করতে পারি, এইচএসসিতে গেলে আরও শুনবা রেনে নিকেল ইউজ করতে পারো, এগুলো শুনবে। এর পাশে যেমন আমি বলবো রেনে নিকেল ইউজ করতে পারো। তো এখানে কি হয়ে যায়, CH3 এখানে কি হচ্ছে, এই বিক্রিয়া একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে। যখন সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয় তখন এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে এডিশন রিঅ্যাকশন বা কিস, এডিশন রিঅ্যাকশন বা সংযোজন। এডিশন রিঅ্যাকশন, একাধিক যৌগ যখন একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া, সংযোজন বা যৌথ বিক্রিয়া, ঠিক আছে, সংযোজন বা যৌথ বিক্রিয়া। আর যখন একাধিক যৌগ একত্রিত হয়ে, ধরো আমি এরকম একটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়া তোমার বুঝা লাগবে না, আমি জাস্ট বিক্রিয়ার ধরনটা দেখাচ্ছি। একটু দেখো CH3COOH, এটাতে হয় কি সুগন্ধি, অ্যাসিডের সাথে এটা কি হচ্ছে, অ্যালকোহলের একটা বিক্রিয়া, ঠিক আছে। অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, এখানে অ্যাসিডের তোমার ওএইচটা বিক্রিয়া করে আর অ্যালকোহলের হাইড্রোজেনটা বিক্রিয়া করে একদম, ধরো একটা কি বলা যায়, এটা ফ্র্যাগনেন্স আসে, এরকম আমরা একটা জিনিস পেতে পারি এখানে, এটাকে বলা হয় স্টার, COCH2CH। বিক্রিয়া বুঝা লাগবে না, তুমি জাস্ট একটু ধরনটা দেখো।
এখানে কি হয়ে যাচ্ছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয় নাই। কোনো ক্ষুদ্র অণু কি হয়েছে, অপসারিত হয়েছে। পানি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে। কোনো ক্ষুদ্র অণু কি হয় বলতো, অপসারিত হয়। যেমন এখানে কি আছে, একটা H2O বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা H2O কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এর মানে একাধিক যৌগ, একটু তুমি দেখো এখানে একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণ 100%, মানে এর বাইরে কিচ্ছু নেই, 100%ই একটা যৌগে পরিণত হয়েছে। এটাকে আমরা বলছি এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বা যৌথ বিক্রিয়া। একাধিক যৌগ একত্রিত হয়ে দেখো এর OH এর H মিলে কি বানায় ফেলছে, পানি। সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়নি, সাথে কোনো ক্ষুদ্র অণু যখন অপসারিত হয়েছে তখন এটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন বিক্রিয়া বা কনডেনসেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে, এর মানে একাধিক যৌগ বিক্রিয়া করে যখন যখন ক্ষুদ্র অণু অপসারণের মাধ্যমে একটি যৌগে পরিণত হচ্ছে তখন আমরা কি বলছি, একে কনডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া। একে বলা হচ্ছে কি কনডেনসেশন রিঅ্যাকশন, ঠিক আছে, বা ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, ঘনীভবন বিক্রিয়া। একটু আমি রিপিট করে দিই, মনোমার পলিমার। মনোমার হচ্ছে যেটা আমার একক অণু যেটা থাকে, ওগুলো যুক্ত হয়ে কি করে, অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে কি করে, পলিমার। অসংখ্য অণু যুক্ত হয়ে যায়। যদি দুইটা হতো ওকে কি বলে, মুখে বলো, বাসায় যেখানে আছো মুখে বলো ডাইমার। যখন তিনটা একসাথে যুক্ত হয়ে যায় তখন ওকে কি বলে, ট্রাইমার। এই টপিক সহজ না কঠিন? এই টপিক কঠিন, কিন্তু আমরা এটাকে সহজ বানিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মনোমার। এরপর এখানে কি আসে বলতো, পলিমার। পলিমার মানে অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে যায়। পলিথিন। পলিথিন একটা কি বলতো, এই পলিথিন একটা কি, পলিমার, ঠিক আছে। পলিথিন একটা কি, পলিমার। এরপর তুমি আশেপাশে যা দেখো এগুলো কি, একটা একটা পলিমার। যেমন এই কি আছে, প্লাস্টিক বা পলিমার। এর মধ্যে প্লাস্টিক সুইচ বোর্ড যেগুলো আছে এগুলোর পলিমারের ইউজ হচ্ছে অনেক বেশি। এবার বলো পলিমারকরণ বিক্রিয়া কয় রকমের? এই পলিমারকরণ বিক্রিয়া যদি তোমাকে জিজ্ঞেস করে ডেফিনেশন কি দিবা, যে বিক্রিয়া অসংখ্য ক্ষুদ্র অণু একসাথে যুক্ত হয়ে একটি বৃহৎ অণু সৃষ্টি করে তাকে কি বলে? মুখে বলো আমার সাথে সাথে, যে বিক্রিয়া অসংখ্য ক্ষুদ্র অণু একসাথে যুক্ত হয়ে বৃহৎ অণু সৃষ্টি করে তাকে কি বলে? এই বুঝতেছো, পলিথিনের এক্সাম্পলটা চিন্তা করো। যে বিক্রিয়াই তোমার কি করে বলো তো, অসংখ্য ক্ষুদ্র অণু একসাথে যুক্ত হয়ে কি করে বলতো, একটি বৃহৎ অণু সৃষ্টি করে, তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। মুখে বলো পলিমারকরণ বিক্রিয়া কয় রকম? এই পলিমারকরণ বিক্রিয়া কয় রকম? দুই রকম। একটা হচ্ছে সংযোজন পলিমারকরণ, আগে শব্দগুলো মুখে আনো। একটা হচ্ছে সংযোজন পলিমারকরণ, মুখে বলো সংযোজন পলিমারকরণ। আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। আমরা পলিমারকরণ বিক্রিয়া কয় রকম পড়বো? পলিথিন, এটা হচ্ছে কি সংযোজন পলিমারকরণ, ঠিক আছে। আবার যখন নাইলন 6 পড়বো, এটাও খুব, পলিথিনও খুব ইম্পর্টেন্ট, নাইলন 6ও খুব ইম্পর্টেন্ট। তাহলে ওইটা কি হবে বলতো, এটা ঘনীভবন পলিমারকরণ। এই দুইটা উদাহরণ দুই জায়গা থেকে ভালোভাবে পড়বা। পলিমারকরণ দুই রকম। সংযোজন বিক্রিয়া কোনটা? সংযোজন বিক্রিয়া যখন দুইটা যৌগ একত্রে হয়ে কি হবে বলতো, সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হলো, তখন এটাকে কি বলে? সংযোজন পলিমারকরণ। মানে দুইটা যখন মিলছে একটাই হবে, এর বাইরে কিছু হবে না। এই যে দেখো এগুলো যখন মিলতেছে এখানে কি হচ্ছে বলতো, তোমার একটা যৌগে পরিণত হচ্ছে, এর বাইরে কিছু হবে না, তখন এটাকে আমরা বলছি সংযোজন পলিমারকরণ। দুইটা যৌগ যখন একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হয়, কিন্তু কিসের বিনিময়ে? ক্ষুদ্র অণু অপসারণের মাধ্যমে, তখন এটাকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ। এখানে কি উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা এই বিক্রিয়াগুলোতে লাগে নাকি লাগে না? আমরা যখন অ্যালকোহল পড়ছি, আমরা যখন অ্যালকিন পড়ছি, আমরা যখন অ্যালকেন পড়ছি, সবসময় বলি না যে উচ্চ চাপ তাপমাত্রা এগুলা লাগবে। পিভিসি পাইপ, ঠিক আছে, পিভিসি পাইপ যেটা শক্ত একটা কি প্লাস্টিক, উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা আমরা বলে দিই না যে হ্যাঁ সব বিক্রিয়ার মধ্যে এটা লাগবে, আমরা বলিনি, বাট এখানে লাগে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম কেজে এটা লাগে। এটা কি কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ নাকি এটা গুরুত্ব কম? এটা হচ্ছে তুমি আসলে এতদিন যা পড়ছো এগুলোর মধ্যে এটা খুব বেশ বড় রকমের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ, যেখানে তোমার পলিমার নিয়ে আলোচনা করা হয়। আমার কথা কি স্পষ্ট নাকি স্পষ্ট না? স্পষ্ট। এরপর আমরা একটু বইয়ে ঘুরে আসি, আমরা একটা জিনিস বুঝাই, তোমরা দেখি কতটুকু বুঝছো। তাহলে তোমাকে যদি 1 নম্বরের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে এটা হচ্ছে কি সংযোজন বা যৌথ পলিমারকরণ কি? যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। কোন ক্ষুদ্র অণু অপসারণের কথা বলছে, এই যে দেখো, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার যেগুলো আছে সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বলে। সংজ্ঞা বুঝি নেই, সংজ্ঞা বুঝবা কখন? যখন ঘনীভবন পড়বা তখন বুঝবা হচ্ছে কি হবে সংযোজন পলিমারকরণ, বুঝে যাবা কেমনে। এই যে দেখো যে পলিমারকরণ বিক্রিয়া, ঘনীভবন পলিমারকরণটা একটু দেখো তো, বইয়ের সাথে আমি মিলে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। আবার পড়তেছি, মুখে বলো, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলা
যখন পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ওরা যুক্ত হচ্ছে, কিন্তু যুক্ত হওয়ার সময় কি করে ফেলছে বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারণ করে ফেলছে। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণু অপসারণ করে ফেলছে, ওকে কি বুঝায় বলতো, ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। ঠিক আছে, যেমন নাইলন 66 একটা ঘনীভবন পলিমারকরণ। কেমনে বুঝতেছে, এই যে দেখো তো, আমরা একটু তাকাই দেখি এটা কি ঘনীভবন, তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা, অদ্ভুত বিক্রিয়া, আমরা লাইফে ফার্স্ট বার দেখছি, এটা কি ঘনীভবন পলিমারকরণ নাকি সংযোজন পলিমারকরণ, তোমাদের বলতে হবে। তোমাদের বলতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া, এটা ঘনীভবন নাকি আমরা উল্টাপাল্টা জিনিস দেখলাম, এখানে আরেকটা উল্টাপাল্টা জিনিস দেখলাম, এখানে আরেকটা উল্টাপাল্টা জিনিস দেখলাম, কিন্তু সাথে দেখছি একটা পানি, তাহলে এটা সংযোজন পলিমারকরণ হবে নাকি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ হবে, এটা আমাকে বলো। ঠিক আছে, এটা একটু দেখো, এটা তাহলে কি হবে, এটা সংযোজন পলিমারকরণ হবে নাকি ঘনীভবন পলিমারকরণ হবে, এটা হবে কনডেনসেশন পলিমারাইজেশন রিঅ্যাকশন বা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, তাই না? কারণ কোনো ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, যে পলিমারকরণ বিক্রিয়া, এগুলো হচ্ছে ওর মনোমার, এটা হচ্ছে মনোমার। ঠিক আছে, এগুলো মিলিত হয়ে কি বানাইছে, এই জিনিসটা বানাইছে, এটা নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। এরপর আমরা আগে এখানে একটু বুঝি, এখানে দেখো তো, তোমাকে আমি এই বিক্রিয়াটা দিলাম, তোমরা আমাকে বলবো এটা কি সংযোজন পলিমারকরণ নাকি ঘনীভবন পলিমারকরণ। দেখে ধরো এটা পলিথিন বানাচ্ছি, পলিথিন বানাচ্ছি। ঠিক আছে, এটা কোন ধরনের বিক্রিয়া, এটা সবাই মিলে এটাই বানাইছে, সাথে পানি, অমুক সমুক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাথে পানি আমরা দেখছি না, দেখছি সাথে পানি আছে নাই, সাথে কার্বন ডাই অক্সাইড আছে নাই, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম কোনো ক্ষুদ্র অণু আছে নাই, নাই নাই, সব কি হয়ে গেছে আমার একটা প্রোডাক্টে পরিণত হয়েছে, তাহলে এটা কি হবে, সংযোজন পলিমারকরণ। এখানে দেখো তো, তাহলে এই জিনিসটা আছে, এই জিনিসটা যা আছে, এটা হাবিজাবিটা জানি না কি আছে, কিন্তু এটা যা আছে এটা মিলে এটা একটা জিনিসই বানাইছে, সাথে কি পানি আছে, সাথে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সাথে কি কার্বন ডাই অক্সাইড আছে, না, তাহলে এটা কি হবে, তোমার সংযোজন পলিমারকরণ হবে নাকি ঘনীভবন পলিমারকরণ। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার, এরা হচ্ছে মনোমার, ঠিক আছে, এরা মনোমার, এরা একসাথে যুক্ত হয়ে যে পলিমারকরণ বিক্রিয়ায় অসংখ্য মনোমার একসাথে যুক্ত হয়ে কি করে, একটি বৃহৎ পলিমার অণু গঠন করে, তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। আর যে পলিমারকরণ বিক্রিয়া অসংখ্য মনোমার যুক্ত হয়ে একসাথে এই ক্ষুদ্র 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 অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অপসারণের মাধ্যমে একসাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাকে ঘনীভবন পলিমারকরণ বলে। পিভিসি যেটা আছে, পিভিসিটা একটু দেখে ফেলো, পিভিসিটা এই যে দেখো তো, ধর ও হচ্ছে কি মনোমার, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে এর মনোমার কে, এটা, আর এটা কি হয়ে গেল, পলিমার। এখানে সাথে কি আর কিছু পাইছো, এই সাথে কি পানি আছে, সাথে কি কার্বন ডাই অক্সাইড আছে, সাথে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম ক্ষুদ্র অণু আছে, নাই, এর মানে এটা কি হবে, সংযোজন পলিমারকরণ। তোমাকে বলবে হচ্ছে পিভিসি তৈরির বিক্রিয়াটি কোন ধরনের পলিমারকরণ, সংযোজন পলিমারকরণ। পলিপ্রোপিন তৈরির বিক্রিয়াটি কি, সংযোজন পলিমারকরণ। পলিথিন তৈরির বিক্রিয়াটি সংযোজন পলিমারকরণ। নাইলন 66 তৈরির বিক্রিয়াটি কি, ঘনীভবন পলিমারকরণ। এবার মনোমার যারা বুঝছো না, তোমাদের ধরো দিবে হচ্ছে কি পলিথিন, এখানে কি আছে, এন সংখ্যক যুক্ত হয়ে গেছে, এর মনোমার কোনটি, তাহলে এর মনোমার কি হবে, একবার মুখে বলো, আমার সাথে সাথে মুখে বলে ফেলো, এটা কই থেকে আসতেছে, ইথিন থেকে আসতেছে, অসংখ্য ইথিন, এন সংখ্যক ইথিন একসাথে যুক্ত হয়ে কি বানাচ্ছে, পলি, পলি, পলি মানে অনেক, পলি ইথিন, এর মানে অসংখ্য ইথিন একসাথে যুক্ত হয়ে গেছে, এগুলো সব একসাথে কানেক্টেড, যুক্ত হয়ে গেছে। এবার দেখো, তোমাকে জিজ্ঞেস করে পলিপ্রোপিন, পলিপ্রোপিন এটা তো একটা পলিমার, তোমাকে জিজ্ঞেস করবে এর মনোমার কোনটি, এর মনোমার কি হবে বলো তো, এর মনোমার কি হবে বলো তো, এর মনোমার হবে প্রোপিন, প্রোপিন। ঠিক আছে, প্রোপিন একটু দেখো এমসিকিউতে একটু এগুলো দিয়ে দিতে পারে। এরপর দেখো তো, তোমাকে বলবো হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড, মানে ভুল করছে, পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার কোনটি, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এমসিকিউগুলো আসলে পারবা, একটু আমাকে বলো তো একবার, দেখি তোমরা মনে আছে কিনা, তোমরা আমাকে বলো পিভিসির, দেখি কতটুকু মনে আছে একটু দেখি, পিভিসির এটার নাম হচ্ছে পিভিসি, পলি ভিনাইল ক্লোরাইড। আমরা যদি ফার্স্ট শব্দগুলো নিই, পিভিসি, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পাইপ আমরা বলি। তোমরা আমাকে বলো তো দেখি কার কতটুকু মনে আছে, পিভিসির মনোমার কোনটি, পিভিসির মনোমার কোনটি, একটু মুখে উত্তর দাও। তোমরা কমেন্ট করলে কিন্তু তোমরা পড়া বুঝবে না, তোমরা কথা বলবে আমার সাথে, তাহলে দেখবে তোমরা পড়াটা অনেক ভালোভাবে বুঝছো। পিভিসির মনোমার কি হবে এটা একটু বলো তো, ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এই যে ইয়াসিনুর বলছে ভিনাইল ক্লোরাইড, মোহাম্মদ বলছে, গুড, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। এরপর দেখে আমাকে বলো তো পলিপ্রোপিনের, পলিপ্রোপিনের মনোমার কোনটি, পলিপ্রোপিন তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে, পলিপ্রোপিনের মনোমার কোনটি,
পলিপ্রোপিনের মনোমার কোনটি? প্রোপিন। পলিথিনের মনোমার কোনটি? পলিথিনের মনোমার কোনটি? পলিথিনের মনোমার হচ্ছে কি ইথিন। ঠিক আছে, ইথিন থেকে আমরা কি পাচ্ছি? পলিথিন। তাহলে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। প্রোপিন থেকে আমরা পাচ্ছি পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিনের মনোমার, মনোমার হচ্ছে আমাদের কি হচ্ছে বলতো? প্রোপিন। এরপর পিভিসি আমরা কোথা থেকে পাচ্ছি? ভিনাইল ক্লোরাইড নামক একটা যৌগ থেকে পাচ্ছি। এর মানে ভিনাইল ক্লোরাইড হচ্ছে ওর মনোমার। একটু কথা বলবা, তাহলে দেখবা হচ্ছে পড়াটা অনেক ভালো হচ্ছে, তোমার মাথায় সেট হবে। কারণ আমি বারবার রিপিট করছি তো তোমার মাথায় সেট হবে। এখানে দেখো ওর মনোমার যদি বলো, আসলে ও এটা এক্স্যাক্টলি এখনো মনোমার না, তো তাও জিজ্ঞেস করলে তোমাদের লেভেলে এটা বলবা হেক্সামিথিলিন ডাইমিন নামে একটা যৌগ, আর এখানে কি আছে? এডিপি। তো এটা তো আমি ভেঙে ভেঙে আবার পড়াচ্ছি, তো বুঝতে পারছো এটা হচ্ছে ওর মনোমারের মধ্যে পড়ে। যদি এক্স্যাক্টলি এটা মনোমার না, এর মাঝে একটা ধাপ আছে, তোমাদের বই এটা দেখায়নি। তো তোমার পলিথিন তৈরির বিক্রিয়াটা একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, পলিথিন তৈরির আর পিভিসি এই দুইটা আমি বলবো একটু বেশি ইম্পর্টেন্ট। এইটা কি লিখছিলা? তাও আমি একটু টাইম দিই, এটা লিখছো কিনা একটু দেখে নাও। আমি এই পেজটা লিখার জন্য আরো 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। তাহলে এখানে কি পলিথিন, আমি উদাহরণ দিই, পলিপ্রোপিন। ঠিক আছে, এটা হচ্ছে কি পিভিসি। আর এখানে কি উদাহরণ? নাইলন 66, নাইলন 610 এরকমও আছে। ঠিক আছে, নাইলন 66, নাইলন 610 নিয়ে তোমাদের বইয়ে বলে নেই, বাট এটাও আছে। এরকম আরও আছে, অনেক আছে। হ্যাঁ, এডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। একটু কাজ করে লেখা হয়ে গেছে, আমি আরও 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, ধীরে ধীরে পড়ি, কোনো সমস্যা নেই। 25 মিনিট হয়েছে অলরেডি, তাহলে আর 15-20 মিনিট আমরা এটা শেষ করব। এবার এটা একটু লিখো, আমি জাস্ট রিয়েকশনের টাইপ বুঝাইছি। দ্রুত বিক্রিয়া হচ্ছে একাধিক যোগে একত্রিত একটা যোগে পরিণত হয়। ঘনীভবন বিক্রিয়া হচ্ছে একাধিক যোগে একত্রিত হয়, সাথে কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয়। ওকে, তাহলে তোমার কি লাগবে একটু দেখো তো। তোমার লাগবে হচ্ছে পলিথিন। এটা আসে কই থেকে? ইথিন। ইথিন আমরা চিনি। ঠিক আছে, এটা এটা এন সংখ্যক যুক্ত হয়ে যাবে। এখানে দেখো কেমনে যুক্ত হবে, যুক্ত হতে গেলে ডাবল বন্ড ভাঙা লাগবে, কারণ ও তো কার্বনের হাত সব ফিক্সড। দেখো তো এই কার্বনের কি হয়েছে, একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, এই কার্বনের দুইটা হাত এখানে আর দুইটা হাইড্রোজেনের সাথে, মানে ও তার যুক্ত হওয়ার ক্ষমতা নেই। এর এই দুইটা হাত এখানে আর আর দুইটা হাইড্রোজেনের সাথে, মানে পাই বন্ডটা কিন্তু ওর ভাঙা লাগবে। পাই বন্ডটা ভাঙলে কি হয়ে যাবে? CH2 এন সংখ্যক। তাহলে এখানে তোমাকে অবশ্যই কি দিয়ে দিতে হবে? টেম্পারেচারগুলো দিয়ে, প্রেশারগুলো দিয়ে দিতে হবে। এটা অ্যারাউন্ড 1000 ATM হয়, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তোমাদের বইয়ে যেটা দিছে ওইভাবে দিতে হবে। এখানে কি আছে? সামান্য অক্সিজেন আছে। তোমাদের বইয়ে যেটা দিছে ওইটা দেওয়ার চেষ্টা করবা। আমি এটা দিছি না, তোমাদের এটা দিবে না। 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আসলে একটা রেঞ্জ ইউজ করা আর কি। তো 1000 আর 200 এটা মনে রাখবে, 1000 আর 200 এটা মনে রাখতে হবে। এটা পলিথিন, এটা মনে রাখতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ওর মনোমার। ইথিন হচ্ছে মনোমার, এটা হচ্ছে পলিইথিন। এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে কি পলিমার। পলিমার। এবার ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিলে, একটু দেখো, তুমি পরীক্ষায় একটা কোয়েশ্চেন দিলে হচ্ছে এরকম। ওকে, আশা করি লিখে হয়েছে। একটু দেখো, আমি লেখার টাইম দিচ্ছি পরে। ধরো তোমাকে কোয়েশ্চেন দিলে হচ্ছে কি ইথিন হতে পলিথিন কিভাবে পাবে? ইথিন হতে পলিথিন বানাতে বললো, পলিথিন বানাতে বললো। এটা আমার জন্য ইজি। ঠিক আছে, এটাই মাত্র আমি পড়লাম, এটা আমার জন্য ইজি। এটা কি হয়ে যাবে? ইথিন
কয়টা ইথিন লাগবে? অসংখ্য ইথিন একসাথে যুক্ত হবে, অসংখ্য ইথিন একসাথে যুক্ত হবে। কি বিক্রিয়া? সংযোজন পলিমারকরণ। একটু দেখো, এটা বারবার লেখার মতো এই জিনিসগুলো মনে রাখতে হয়। 1000 atm মানে অনেক হাই প্রেশার, হয়তো চিন্তাও করতে পারছো না তোমাদের লেভেলে, বাট এটা হচ্ছে অনেক হাই প্রেশার। টেম্পারেচারটা কিন্তু অত হাই না এখন, 200 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই হাই। এখানে কি সামান্য অক্সিজেন প্রভাবিত করে রিঅ্যাকশন। তাহলে এবার দেখো তো কি হয়ে যাবে, এই ডাবল বন্ড ভাঙবে, ডাবল বন্ড ভেঙে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এগুলো এমনি করে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটাকে তাহলে কি করি আমরা, মাঝে যে একটা স্টেপ দেখাইছি তোমার, এইগুলো কি হয়ে যাবে, অসংখ্য যুক্ত হয়ে যাবে, অসংখ্য ইথিলিন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকম অসংখ্য কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। সেজন্য এটাকে আমরা শর্টে লিখি কিভাবে, এটাকে লিখার নিয়ম কি করে দিছে, এই যেটা রিপিট হচ্ছে যে ইউনিটটা, ওইটাকে আমরা এভাবে এন দিয়ে লিখব, এন। এবার ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিল, ইথাইন টু পলিথিন। ঠিক আছে, পলিথিন, ইথাইন টু পলিথিন। তাহলে একটু দেখো তো, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে ইথাইন। তাহলে ফার্স্ট অফ অল এটাতে থেকে তোমার কি বানাতে হবে, এটা থেকে তোমার কি বানাতে হবে, এখানে হাইড্রোজেন দিবা, এরপর প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিবা, তাহলে তুমি কি পাবা, ইথিন পাবা। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কি বানাতে হবে, ইথাইন থেকে ইথিন। তোমার মনে আছে এখানে কি, এটা হচ্ছে প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক বিষ। একটু একটু করে মনে পড়ছে, একটু একটু মনে থাকলেই হবে। এখানে হাইড্রোজেন যুক্ত করবে, এখানে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিলে ডাবল বন্ডে থেমে যাবে, আর না হয় কি হবে, এই পাই বন্ধনটাও ভেঙে যায়। এরপর কি হবে, এরপর লিখতে হবে এন সংখ্যক ইথিন একসাথে যুক্ত হয়ে কি বানাবে আমার 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড। মুখে বল আমার সাথে, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 atm 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি হয়ে যাবে, CH2 ডাবল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড থাকে, আমাকে এটা বলো, এখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড থাকে না, তাহলে কি পাবো, পলিইথিন পাবা। কত কল আসে, কত যে কল আসে, একটু একটু দেখো, লিখে নিছো মনে হয়। লিখে ফেলছো মনে হয়, ঠিক আছে, লিখে ফেলছো। ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবক, ক্যাটালিস্ট মানে কি, ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবক। প্রভাবক বিষ হচ্ছে, এই যে এটা আগের ক্লাসে ছিল, এটা আগের ক্লাসে ছিল, এটা হচ্ছে কি প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক বিষ। বিষ মানে যে প্রভাবকের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। ঠিক আছে, এখানে প্যালাডিয়াম হচ্ছে কি প্রভাবক, তোমরা আগের ক্লাস করলে এখানে দেখবে এই জিনিসটা পাবা। ঠিক আছে, সেজন্য সিরিয়ালি ক্লাস করবা সবসময়, 6টা ক্লাস, বেশি না, 6 থেকে 7 ঘন্টা আমাকে টাইম দিলে এই চ্যাপ্টারটা শেষ। ওই ক্লাসগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিছি, ওয়েবেও আছে, তাহলে এটা একটু দেখে নিবে। প্রভাবক আর প্রভাবক বিষ, প্রভাবক বিষ মানে কি প্রভাবকের ক্ষমতা কমিয়ে দেয়। ধরো আমি হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি, কেউ আমার উপর বিষ নিক্ষেপ করলো, আমার ধরো একটা হাত কি হয়ে গেল, এখন কাজ করছে না, জিম জিম আসছে, গুম গুম আসছে, তাহলে কি হবে বলো তো, আমার আমার কি হয়ে যাবে, তোমার একটা হাত কম কাজ করছে, এর মানে আমার কি কার্যক্ষমতা প্রভাবক আগের মতো আছে নাকি কমে গেছে, কমে গেছে। বেরিয়াম সালফেটের পরিবর্তে ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতে পারবা, বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এগুলো ইউজ করা যায়। এখানে একটা দ্রাবকের বিষয়ও আছে কুইনোলিন, বাট তোমাদের লেভেলে এগুলো লাগবে না। ঠিক আছে, তোমাদের লেভেলে এগুলো লাগবে না, বুঝতে পারছো মনে হয়। ওকে, এবার পিভিসি নিয়ে আমি একটু কথা বলি, পলিপ্রোপিলিন নিয়ে তোমাদের এত কথাবার্তা লাগবে না, তাও একটু দেখে রাখো। এটা ধরো হচ্ছে আমার কি প্রোপিন, CH3, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপিন, এই যে দেখো সেম জিনিস, এটা হচ্ছে অত লাগবে না, এই যে দেখো এটা, ঠিক আছে, এটা ধরো এইভাবে তোমাকে দিয়ে দিল। তো এটা কি হয়ে যাবে, তোমার এন সংখ্যক যখন একসাথে যুক্ত হবে,
এটা এই যে দেখো বইয়ে তোমাকে এটা এইভাবে দিছে না, এর কারণ কি দেখো, এটাকে বইয়ে দিছে হচ্ছে এই সেম জিনিসটাকে এইভাবে দিছে CH ডাবল বন্ড CH2, এটারে কি দিছে CH3 বা এর সাথে ব্র্যাকেটে, আমি যেভাবে লিখছি ওইভাবে দেখো কেন, এর কারণ হচ্ছে এখানে যে হাত ভাঙবে এটা এন সংখ্যক যখন যুক্ত হয়ে যাবে তখন এখানে কি হবে বলো তো, তোমার এখানে হয়ে যাবে হচ্ছে CH3, এখানে ডাবল বন্ড আছে, এই জায়গাটা ভাঙবে, ভেঙে এটা কি হবে এন সংখ্যক এমনি যুক্ত হবে। ঠিক আছে, বইয়ে একটা ব্র্যাকেট দেয়, তোমাদের মনে হয় যে একটু কঠিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি প্রোপিন, প্রোপিন বা প্রোপাইলিন হোয়াটএভার যেটা খুশি বলো, প্রোপিন। আর এটা হচ্ছে কি পলিপ্রোপিন। পলিপ্রোপিন। ঠিক আছে, এখানেও টেম্পারেচার প্রেশার আছে, তো এতগুলো আসলে পরীক্ষার হলে মনে রাখতে পারবে কিনা জানি না, যদি মনে রাখো তাহলে ভালো। এখানে টাইটানিয়াম ক্লোরাইড অথবা পারক্সাইড ইউজ করা হয় 140 আর 120 ডিগ্রি। ঠিক আছে, ওইটা মনে রাখবা, এটা মাস্ট মনে রাখবা, পলিথিন মাস্ট মনে রাখবা। ঠিক আছে, এই যে দেখো এটা এখানে একটা কি দিয়ে রাখছে বলো তো, এইভাবে দিছে, এটা আসলে কি আমি যেটা লিখছি ওইটাই লিখবা, CH2 ডাবল বন্ড CH, এটাকে এইভাবে দেখাইছে কেন, এর কারণ বুঝেছে হচ্ছে এটা তো এখন বন্ড করবে এই জিনিসটা, এরপরে বিক্রিয়া করে কি হয়ে যাবে বলো তো, এরকম হয়ে যাবে CH2 ডাবল বন্ড CH2। তো এই বন্ডটা জাস্ট দেখানোর জন্য এটাকে কি CH ব্র্যাকেটে যেটা লিখছে এটা আসলে কি আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে। তো আশা করি জিনিসটা ধরতে পারছো। সেকেন্ড ব্র্যাকেট দিছো না থার্ড ব্র্যাকেট দিছো এটা কোনো ফ্যাক্ট নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছো না থার্ড ব্র্যাকেট দিছো এটা কোনো ফ্যাক্ট নাকি, ফার্স্ট ব্র্যাকেট দিছো, সেকেন্ড ব্র্যাকেট দিও না, সেকেন্ড ব্র্যাকেট একটু কেমনে জানি চোখে লাগে, থার্ড ব্র্যাকেটই দাও কোনো সমস্যা নেই, বা ফার্স্ট ব্র্যাকেট দাও তাও কোনো প্রবলেম না। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে প্রোপিন থেকে পলিথিন বানানো যায় কি স্যার? বানাতে পারবা, কিন্তু তুমি ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করতে গেছো, প্রোপিন থেকে তোমার আগে বানাতে হবে ইথিন, ইথিন থেকে এরপর বানাতে হবে পলিথিন। ঠিক আছে, তাহলে এটা থেকে যখন বানাবা তোমার খরচ বেড়ে যাবে, আমার পলিথিনের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা মানুষজন কিনবে না, এটা আমি তো বিক্রি করার জন্য বানাচ্ছি, তাহলে আমি সহজে যার থেকে বানাতে পারবো আমি ওর থেকে বানাবো। ঘটনাটা বুঝো, তুমি এর থেকে বানাতে পারবে, এর থেকে বানাতে গেলে প্রোপিন থেকে তুমি আগে ইথিন বানাবা, ইথিন থেকে তুমি পলিথিন বানাবা, কিন্তু তোমার তো দাম বেড়ে যাবে কারণ একটা বিক্রিয়া তোমার বাড়তি করা লাগছে। হ্যাঁ নিকেল। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছো হচ্ছে এখান থেকে এটা তৈরিতে নিকেল আর 180 দিলে হবে না তখন হবে না, তখন ইথেন পাওয়া যাবে, তখন ইথিনে থামবে না, এগুলো আগের ক্লাসে পড়ানো হয়েছে। ঠিক আছে, এগুলো আগের ক্লাসে, ওর নাম কি জনসন, অর্থদীপ সাহা। ঠিক আছে, হবে না, কারণ নিকেল 180 থেকে 200 একটু আগের ক্লাস করে আসবে, তখন তুমি ইথেন পেয়ে যাবা, বুলেও দেওয়া যাবে না, ইথিনে থামতে হবে তোমার। ওকে, এবার আমি আরেকটা করাচ্ছি, এটার গুরুত্ব কম, পিবিসিটা একটু দেখতে পারো, পিবিসি। তাহলে ফার্স্ট অফ অল পিবিসির পূর্ণরূপটা আমরা একটু লিখে নিই, তো এটা হচ্ছে কি পলি, আচ্ছা আগের পেজটা সবাই লিখছো, আমি একটু টাইম দিই, আমি একটু ফাস্ট গেছি মনে হয়, এখানে একটু টাইম দিই। এখানে 100 ATM 120 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট TiCl4, টাইটানিয়াম টেট্রাক্লোরাইড বা টাইটানিয়াম ক্লোরাইড হোয়াটএভার। আশা করি লিখে নিছো। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রভাবক, তোমাদের বই এটা বাংলা লিখে দিয়েছে জাস্ট টাইটানিয়াম ক্লোরাইড, এই হচ্ছে প্রভাবক, এটা বা জৈব পারক্সাইডটা আমার ইউজ করা হয় প্রভাবক হিসেবে। এটা কেমন গুরুত্বপূর্ণ, এটাকে আমি একটা স্টার দিচ্ছি, পলিথিন কেমন 5 স্টার, পিবিসিকে আমি 3 স্টার দিব। একটু দেখো পিবিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মানে এটাও আসে পলিভিনাইল ক্লোরাইড, পিবিসি। ঠিক আছে, পিবিসির পূর্ণরূপ সবাই পারবা। এবার দেখো ভিনাইল ক্লোরাইড এই জিনিসের সাথে আমরা খুব একটা পরিচিত না, ঠিক আছে, এটাকে বলা হয় ভিনাইল মূলক, মানে তোমার এই যে দেখো এই জিনিসটা আছে না, একটা ইথিন থেকে যদি একটা হাইড্রোজেন তুমি খেয়ে ফেলো, এটা হচ্ছে দেখো একটু দেখো, এটা হচ্ছে কি তোমার CH3
CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেন খেয়ে ফেলো তুমি, এটাকে আমরা বলবো হচ্ছে ইথাইল মূলক। ঠিক আছে, যদি ইথিন থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলো তাহলে একটা কার্বনের কি হবে বলো তো, একটা হাত ধরো ওর কাছ থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলছো, তাহলে এটা কি হবে, এই মূলকটা হবে না, এটার নাম আমরা কি বলি, ভিনাইল। এটাকে আমরা বলছি ইথাইল যখন ইথেন থেকে খেয়ে ফেলবো। আর যখন আমরা কার থেকে খেয়ে ফেলবো বলো তো, যখন আমরা ইথিন থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলবো, একটু শুনো, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, এই টপিকটা একটু কঠিন তো, কিন্তু আমরা যবে ভেঙে ভেঙে পড়াচ্ছি পরে দেখবা তুমি আসলে কোয়েশ্চেনগুলো পারছো সব। তো এখান থেকে একটা হাইড্রোজেন যখন খেয়ে ফেলবা এই কার্বনের একটা হাত মুক্ত হবে নাকি হবে না, আমাকে একটু বলো। হবে। ইথিন থেকে যখন খেয়ে ফেলবা তখন ওর নাম হবে কি, ভিনাইল। ঠিক আছে, এই জিনিসগুলো আমি যখন এইচএসসিতে এসএসসিতে ছিলাম আমার খুব কঠিন লাগতো। ঠিক আছে, আমার খুব কঠিন লাগতো, আমার না আসলে বলছি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কঠিন লাগতো। ঠিক আছে, আমার না, আমার এই প্লাস্টিক নিয়ে মোটামুটি অনেক, যেমন এটা নিয়ে আমার বুয়েটে পড়ালেখা, মানে প্লাস্টিক নিয়ে প্রচুর পড়া হয়েছে আর কি, বড় বড় প্লাস্টিকের রিয়েকশনগুলো। তোমাদের এই তো কিছু নেই, তোমাদের হচ্ছে কি সামান্য জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে ভিনাইল মূলক। ঠিক আছে, ভিনাইল গ্রুপ। তো আমি একটু চেষ্টা করি তোমাদের, দেখো জিনিসগুলা, মানে এই জিনিসগুলো একটু সহজে কীভাবে বলা যায়, যে দেখো তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এর ভিতর কি ভিনাইল আছে একটু দেখো তো, এর ভিতর এই অংশটা কি ভিনাইল, এটা হচ্ছে কি ভিনাইল, ভিনাইলের সাথে এটা কি আসছে, ক্লোরাইড, সেজন্য এটার নাম আমরা কি বলছি, ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এন সংখ্যক যখন আসছে এখানে কি হয়, সবসময় ডাবল বন্ড ভেঙে যায়, উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা, এখানে ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করছে, জৈব পারক্সাইড। তো এখন কি হয় বলো তো, ডাবল বন্ড ভেঙে যায়, সবসময় ডাবল বন্ড ভেঙে যাবে, তাহলে CH2 এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে। ঠিক আছে, ফার্স্ট ভাগে সেকেন্ড ভাগে হোয়াট এভার যেটা খুশি দাও, তাহলে এটা কি হয়ে যাবে, পলিভিনাইল ক্লোরাইড। পলি কি হয়েছে, এই জিনিসটা হয়েছে ভিনাইল ক্লোরাইড একসাথে হয়ে গেছে, অসংখ্য ভিনাইল ক্লোরাইড যখন একসাথে হয় এটাকে আমরা বলছি পলিভিনাইল ক্লোরাইড, PBC। ঠিক আছে, এখানে কি লিখবা, উচ্চচাপ, সাদাতে লিখি, ঠিক আছে, এখানে টাইটানিয়াম ক্লোরাইড ইউজ করতে পারো, টেট্রা ক্লোরাইড বা টাইটানিয়াম ক্লোরাইড, সাথে তোমাদের বইয়ে জৈব পারক্সাইড লিখছে, এখানে জৈব পারক্সাইডটা লিখবে। জৈব পারক্সাইড দেখতে কিরকম, ধরো এইরকম। তো এটার মেকানিজম আছে, এগুলো বিক্রিয়াগুলো, যেমন এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করতে পারে, তো আপাতত লাগবে না এগুলো তোমাদের লেভেলে, তোমাদের লেভেলে এগুলো আপাতত একদমই লাগবে না। ঠিক আছে, এটুক লিখো, এরপর আমি আরেকটা জিনিস এটা নিয়ে বলছি। একজন খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, এটা আমি এখন বলতাম, ভিনাইল ক্লোরাইড কিভাবে বানাবা। খুব ভালো কথা, আমি ভিনাইল ক্লোরাইড পেলে তো আমি পলিভিনাইল, ভিনাইল ক্লোরাইডটা আমি কিভাবে বানাবো, তাই না, জুবাইর কোয়েশ্চেন করেছে, দেখাচ্ছ কত সুন্দর কোয়েশ্চেন। আরেকজন বলেছে প্রোপিন থেকে আরেকটা কোয়েশ্চেন, এই দেখো খুব সুন্দর সুন্দর, অ্যালাইল হয় তখন এটা আরেকটা মূলক হয়। ঠিক আছে, এটা ভিনাইল, ওটা অ্যালাইল, তো এরকম বিভিন্ন মূলক আছে, তোমাদের অত কিছু লাগবে না আর কি, মানে প্রত্যেকটার আবার নাম আছে। এটা লিখছো সবাই, আমি আরো 5-7 সেকেন্ড টাইম দিই, দেখি সুন্দর মতো লিখে নাও। একটু বেশি হয়ে গেছে লেখা, আমি একটু রিসাইজ করে নিই। ঠিক আছে, আজকের টপিকটা একটু কঠিন, বাট আমরা বারবার যখন রিপিট করব জিনিসটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, খুব কঠিনও না, তোমাদের জন্য আসলে একটু কঠিন, কিন্তু খুব কঠিনও না। ওকে, এবার দেখো তাহলে তুমি কিভাবে বানাবা, ভিনাইল ক্লোরাইড কিভাবে বানাবা, দেখো তোমাকে ধরো দিয়ে দিল হচ্ছে ইথাইন হতে ইথাইন টু পিবিসি, টু পিবিসি কিভাবে পাবে, মানে ইথাইন হতে পিবিসি কিভাবে পাবে, ইথাইন টু পিবিসি, এই মানে বুঝে গেছো, তাহলে এটাকে বানানো হয় কই থেকে, বানানো হয় ইথাইন হতে। দেখো ইথাইনের থেকে, তাহলে ওর মনোমার হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেয়,
এখানে প্রভাবক হিসেবে ইউজ করা হয় Hg2+, ঠিক আছে, Hg2+ ইউজ করা হয়। ওই পানি সংযোজন বিক্রিয়ায় Hg2+ করতো না, বা এটাকে কি দিয়ে লেখা যায়, HgCl2, ঠিক আছে, Hg সালফেট এভাবে লিখতে পারো সল্ট দিয়ে। তখন হয় কি ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভাঙে, দেখো এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে হাইড্রোজেন, একটা আছে Cl। এখন Hg2+ এর উপস্থিতি যখন বিক্রিয়া করবে তখন কি হবে, এখানের মধ্যে একটা হাইড্রোজেন একটা ট্রিপল বন্ডে একটা বন্ড ভাঙবে, তাহলে এর একটা হাত মুক্ত হবে, এর একটা হাত মুক্ত হবে, একটাতে যুক্ত হবে হাইড্রোজেন আর একটাতে যুক্ত হবে Cl। এর মানে আমরা কি পাবো, ভিনাইল ক্লোরাইড পাবো, ঠিক আছে, এটা কি ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। এবার একটু দেখো, এই যে ভিনাইল ক্লোরাইড, এটা যদি N সংখ্যক আসে, আসে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রার সাথে কি জৈব পারক্সাইড প্রভাবক, এটা হচ্ছে তারপর টাইটানিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি প্রভাবক, উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা দিতে হবে। তোমরা টিভিতে যখন অ্যাড দিবে দেখবা হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে ওখানে এটা বানাচ্ছে, একটু সিনও দেয়া থাকে, হাই প্রেশার লাগে কিন্তু, ঠিক আছে, হাই প্রেশার লাগে, তাহলে এটা কি হয়ে যায়, ডাবল বন্ডটা ভেঙে যায়। দেখো ডাবল বন্ড কি থাকে, ডাবল বন্ড কিন্তু ভেঙে যায়, তাহলে এটা কি হয়ে যায়, পলিভিনাইল ক্লোরাইড বা পিপিসি। তো চোর মনোমার, এটা হচ্ছে পলিমার পিপিসি। এটাকে একটু লিখে রাখো তো। এটা হচ্ছে কি, এটা তো Hg2+ এভাবে না দিয়ে এটা কি দিতে পারে, এভাবেও দিতে পারে, এটা হচ্ছে কি প্রভাবক। এখানে এ কি জৈব পারক্সাইড, এ কি প্রভাবক, ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক। তো আশা করি বুঝতে পারছো। এবার এটা বলো, এটা কি সংযোজন পলিমারকরণ নাকি ঘনীভবন, যা আছে সব মিলে একটা এক রকমের যোগের মধ্যে পরিণত হয়েছে, সাথে কোনো ক্ষুদ্র অপসারিত হয় না, তাহলে এটা কি বলতো তোমার, এখানে মার্কিউরিক সালফাইড, মার্কারি 2 ক্লোরাইড বা মার্কিউরিক ক্লোরাইড, কিউরিক বা এগুলো এখন বলে না, মার্কারি 2 ক্লোরাইড বা মার্কারি 2 সালফেট, Hg2+, এইভাবে, ঠিক আছে, Hg2+ থাকলে হয়। যেমন ওই যে পানি যখন দিবা তখন কি আছে মনে আছে, মার্কিউরিক সালফেট বা মার্কারি 2 সালফেট ইউজ করা হয়, হ্যাঁ, সংযোজন। ওকে, আমরা এবার আরেকটা ইম্পর্টেন্টে এসে যাই, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে পলিভিনাইল ক্লোরাইড, এটা তাহলে বলতে পারবা পিভিসির মনোমার হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড কোন জিনিস এখন লিখতে ভুল করবে না, ইথিন থেকে একটা হাইড্রোজেন খেয়ে ওইখানে কি লাগাই দিলা, এটা ক্লোরিন লাগাই দিলা ইথিন থেকে, তাহলে এটা কি হবে, ভিনাইল ক্লোরাইড। ওকে, এবার আমরা আসি একটা বিক্রিয়ার মধ্যে, এটা শুরুতে বুঝতে একটু কঠিন হবে, পরে বুঝে যাবা। নাইলন 6,6, এর মধ্যে 6,6 দিয়ে দুইটা জিনিস বুঝেছে। এই যে দেখো, একটা হচ্ছে কি আমার একটা এমিন আছে নাকি, আমার একটা এমিন আছে, এমিনটা কীরকম, 6টা কার্বনের CH2 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 CH2, কয়টা হলো, 1 2 3 4 5টা 6টা, ঠিক আছে, 6টা। এটার এখানে আছে NH2, এখানে আছে NH2, আগে জিনিসটা বুঝো। তাহলে এটা কি গ্রুপ, এটাকে বলা হয় এমিন গ্রুপ, এটাকে বলা হয় কি এমিন গ্রুপ, ঠিক আছে, এটাকে বলা হয় কি এমিন গ্রুপ। তাহলে আর এটা কি, এটার নাম কি, খুব সুন্দর নামটা দেখো, নামটা দেখো খুব সুন্দর, এখানে কি আছে, CH2 আছে 1 2 3 4 5 6টা, হেক্সামিথিলিন ডাইএমিন, ঠিক আছে, এটার নাম কি, হেক্সামিথিলিন ডাইএমিন, ঠিক আছে। এমিন কয়টা আছে, 2টা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যদি আমি এটা কমাই দিতাম তখন এটা কিন্তু বলতাম পেন্টামিথিলিন ডাইএমিন বলতাম, ঠিক আছে, আরও কমাই দিলে তাহলে কি বলতাম, এটাকে টেট্রামিথিলিন ডাইএমিন বলতাম। এখন কি আছে দেখো তো, আমি আরেকবার দেখাই, এখানে তোমার এমিন আছে কয়টা, 2টা, ডাইএমিন সেজন্য, ঠিক আছে, সেজন্য এটার নাম ডাইএমিন। আর CH2 কয়টা আছে, 6টা, তাহলে হেক্সা CH2 গ্রুপটাকে বলা হয় মিথিলিন মূলক, ঠিক আছে, মিথিলিন
হেক্সামিথিলিন ডাইমিন। এবার দেখো এর সাথে বিক্রিয়া হচ্ছে কার, এর সাথে বিক্রিয়া হবে এই জিনিসটার, একটু দেখো H+C CH2 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 CH, তাহলে তোমরা এটাকে বলতে পারো এটা কি বলতো তোমার দুইটা অয়িক অ্যাসিড, এটা কি ডাইইক অ্যাসিড, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন, তাহলে এটা হচ্ছে কি বলতো টেট্রামিথিলিন ডাইইক অ্যাসিড তোমরা বলতে পারো, বাট এইভাবে এটাকে বলে না। একটু শুনো, আগে জিনিসটা শুনো, এরপর লিখবে, এরপর আমি রিপিট করব, তখন মাথায় ঢুকবে। এটা আমি 2-3 বার রিপিট করা লাগবে, আর না এটা জন্ম মাথায় ঢুকবে না। 2-3 বার রিপিট করার পর তোমরা যখন লিখবে আবার 2-3 বার রিপিট হবে, দেখবে এটা পুরো মাথায় সেট হয়ে গেছে। ঠিক আছে, পুরো মাথায়, এটা সবাই পারবে না এই জিনিস। দেখো COOH, ঠিক আছে, পরীক্ষার হলে এটা এইভাবে প্র্যাকটিস করতে পারবে না কিন্তু সবাই। তাহলে এখানে দেখো তো 1 2 3 4টা, এখানে নাম হচ্ছে, এটা একটা ব্যবহারিক নাম আছে, ওই নামে এটাকে ডাকে, এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এডিপিক, এটা হচ্ছে 6 কার্বনের একটা অ্যাসিড। এখানে অ্যাসিড মূলক কয়টা আছে? 2টা আছে, এই যে দেখো এখানে অ্যাসিড কয়টা আছে? 2টা আছে। এটার আইইউপ্যাক নাম আছে একটা, আইইউপ্যাক নামটা আমি জাস্ট এমনি বলে দিই। এটা আইইউপ্যাক নাম হচ্ছে হেক্স, ঠিক আছে, এটার নাম হচ্ছে হেক্সেন ডাইইক অ্যাসিড। টোটাল 6 কার্বন, সেজন্য কি হেক্সেন ডাই অয়িক অ্যাসিড। ঠিক আছে, আমার অয়িক অ্যাসিড এখানে কয়টা আছে? 2টা। কার্বন কয়টা? 1 2 3 4 5 6টা, সেজন্য হেক্সেন ডাইইক অ্যাসিড। তো এত কিছু লাগবে না, তুমি এটাকে কি নামে চিনবা? তুমি এটাকে চিনবা হচ্ছে এডিপিক অ্যাসিড নামে। এডিপিক অ্যাসিড একটা ডাইইক অ্যাসিড, হেক্সেন ডাইইক অ্যাসিড হচ্ছে ওর আইইউপ্যাক নাম বলে দিলাম। এটা জাস্ট বোনাস হিসেবে তোমাকে একটা এক্সট্রা ইনফো দেয়া হলো। এটা হচ্ছে আইইউপ্যাক নেম, আইইউপ্যাক নেম, এটা জাস্ট এমনি লিখে রাখো। ঠিক আছে, এটুকু আগে লিখো, এটুকু লিখো। এডিপিক অ্যাসিড মনে রাখবা, আর হেক্সামিথিলিন ডাইমিন। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে আছে, ওমর ফারুক জিজ্ঞেস করেছে এটা কি আমাদের বইয়ে আছে? আছে। আশা করি লিখা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি লিখা হয়ে গেছে। একটু আমি দেখাই, তাহলে আমরা পড়ছি নাইলন 6 দেখো আমি একটু রিপিটে যাই, তাহলে জিনিসটা বুঝতে পারবো। আবার আমি লিখি নাইলন 6 তোমরা পরে তোমাদেরও পরে লিখতে বলবো। আগে আমরা একটা প্রাথমিক ধারণা নিছি যৌগ দুইটা নিয়ে, একটু চিনছি যৌগ দুইটাকে। এবার আমি আরেক ধাপ আগাই। ঠিক আছে, এটা এক ধাপে পড়লে পারবা না। তাহলে এখানে কি হয় বলো তো, NH2 CH2, টপিকটা একটু কঠিন না আগের চেয়ে। CH2 4টা 5টা 6টা, এরপর আবার কি NH2। তাহলে এর ভিতর কয়টা জিনিস আছে? এমিন আছে। এমিনের ভিতর কয়টা? NH2, 2টা NH2। আমি বাক্স করে দিচ্ছি তোমার ফোকাসের জন্য, তুমি আবার বাক্স করে দিও না। ঠিক আছে, তুমি আবার পরীক্ষায় লেখার সময় এটা লিখে দিও না। আর এখানে কি আছে? COOC ডাবল এম COOH CH2 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 CH2, এরপর কত? COOH। এর নাম কি আমাকে সবাই বলো, এর নাম কি আমাকে সবাই বলো? হেক্সামিথিলিন। এর নাম কি? হেক্সামিথিলিন ডাইমিন, হেক্সামিথিলিন ডাইমিন। এবার আরেকটা বিষয় একটু বলো তো, এই জিনিসটাই 1 2 3 4 5 6টা জিনিস রিপিট হয়েছে, 6টা CH2 রিপিট হয়েছে। আমি যদি একটু স্মার্ট হয়ে যাই, বেশি না একটু স্মার্ট হয়ে যায়, তখন কি হবে? এই CH2কে আমি এভাবে লিখতে পারবো নাকি পারবো না? টাইম সেভের জন্য এভাবে লিখতে পারবো নাকি পারবো না? এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা তুমি বোর্ড পরীক্ষায় লিখতে পারবা। একটু দেখো এটা কত, তোমার বইয়ে এভাবে লেখা আছে। তাহলে এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারবো নাকি পারবো না? CH2 কয়টা আছে? 6টা আছে। এটাকে এমনি করে লিখছে, আর দুই পাশে কি আছে? NH2 আছে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নেই? দেখো CH2 কিন্তু, কারণ এই কার্বনের দুই দিকে হাত আছে, তাহলে এর সাথে দুইটা হাইড্রোজেন, কার্বনের দুই দিকে হাত আছে, এর সাথে কি হবে বলো তো?
দুইটা হাইড্রোজেন, এই কার্বনের দুই দিকে হাত আছে, দুইটা হাইড্রোজেন, দুই দিকে হাত আছে, দুইটা হাইড্রোজেন, দুইটা হাত আছে, দুইটা হাইড্রোজেন, দুই দিকে হাত আছে, দুইটা হাইড্রোজেন। নাইট্রোজেনের কি আছে, একটা হাত গেছে, নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে আরও দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। নাইট্রোজেন একটা এদিকে আছে, তাহলে আর দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার বলো এই CH2 কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এই CH2 কয়টা লিখছি, 6টা লিখছি, ঠিক আছে। আর এদিকে লিখছি এটাকেও, তাহলে আমরা সেমভাবে কি একটু সহজ করে লিখতে পারবো, মানে আর একটু এফিসিয়েন্টলি লিখতে পারবো, পারবো। ডাবল সি, এখানে CH2 কয়টা আছে তোমার, 4টা, CH মানে বুঝো নাই, এটাও 6 কার্বন, 1 কার্বন, এই যে দেখো এখানে মূলকও 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এসিড মূলকেও তার একটা কার্বন আছে, কিন্তু CH2 আছে আমার কয়টা, 4টা। এই CH2 জিনিসটা আমার কয়টা আছে, 4টা আছে, তাহলে CH আর এটা কত, CH2 কয়টা, 4টা, ঠিক আছে। এটুকু বুঝছো নাকি, এটুকু বুঝো না, আরেক ধাপ লিখলাম। এরপর আমি পরের স্টেপে যাব, তাহলে এটা একবার লিখে নাও, তাহলে এটা কি নাম হবে, তাহলে জিনিসটা একবার রিপিট হয়ে গেল, তোমার মাথায় সেট হবে। এটা কি, হেক্সামিথিলিন, বাংলায় লিখি হেক্সামিথিলিন ডাইমিন, আর এটা কি হবে, এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড। আইইউপ্যাকের ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। এটুকু লেখা হয়েছে মনে হয়। টাইম দিচ্ছি তাও। আইইউপ্যাক আইএ হচ্ছে এটার ফুল মিনিং না, এটা হচ্ছে মানে ইলাবোরেশন আর কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কেমিস্ট্রি একটা ইউনিয়ন। এটা পড়া হয় কেমনে একটু দেখো, এটা পড়া হয় কেমনে, এটা পড়া হয় হচ্ছে এইভাবে, আই ইউ প্যাক, ঠিক আছে, আই ইউ প্যাক, আই ইউ প্যাক। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছে, ওর কোয়েশ্চেনটার আমি একটু উত্তর দিই, একটু দেখো। আই ইউ প্যাক, দেখো এটা উল্টা লেখা হয় কেন, এর কারণ এই CH2 এর সাথে যুক্ত আছে কে, তুমি যদি এভাবে লিখতে এটা হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, আসলে না, ঠিক আছে। যদি এটা লেখা ভুল না, এটা মানে লিখলে হয়, কিন্তু এখানে দেখো তো এখানে যুক্ত আছে মূলত নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে হাইড্রোজেন, সেই জন্য আমি এটাকে কি করে লিখছি বলতো, উল্টিয়ে লিখছি। ঠিক সেম এখানে এই কার্বনের সাথে যুক্ত আছে কে, এই কার্বনের সাথে আমি যদি এখানে একটু দেখাই, এখানে যুক্ত আছে এই CO, এর পরে আছে এখানে OH, তাহলে তুমি যদি এমনি করে COOH লিখো, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে বলতো, বোঝা যাচ্ছে এই হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আসলে কিন্তু এই হাইড্রোজেন যুক্ত হয় না, যুক্ত হয় কার্বন দিয়ে, সেজন্য এটাকে উল্টা করে লিখি, ঠিক আছে, সেজন্য এটাকে উল্টা করে লিখি। তাহলে একটু দেখো তো এটা, এবার একটু দেখো, এবার দেখো, তাহলে এবার আমি লাস্ট ফেজে আসতেছি, বিক্রিয়াটা কি হচ্ছে এটা দেখো। CH2 কয়টা আছে ডাইমিনে, 6টা আছে, এরপর কি আছে, NH2 আছে, 10 সংখ্যক, প্লাস এখানে কে আসছে, HCC, CH2, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 4CH, এই দুইটা এখন বুঝতে পারছো নাকি বুঝতে পারো না, বুঝতে পারছো, এটা N সংখ্যক আছে, এটা N সংখ্যক আছে, এটাও N সংখ্যক আছে। এখানে একটা বিষয় একটু দেখো, এটা করে কি, এখানের একটা হাইড্রোজেন নেই, এখান থেকে একটা হাইড্রোজেন নেই, এখান থেকে একটা OH নেই, নিয়ে পানি হিসেবে
বিয়োজিত হয়। দেখো এখান থেকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু দেখো, ফার্স্টে কি করে পাশাপাশি যারা আছে, তাহলে এখানে কোনো হাত দিছি আমি, এই অংশে কোনো হাত দিছি দিই নেই, তাহলে এখানে কি হচ্ছে CH2, আমি একটু একদম বেশি করে লিখতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা OH মিলে কি হয়ে গেল, পানি হিসেবে চলে গেল। ঠিক আছে, -H2 এর মানে পানি হিসেবে চলে গেছে। তাহলে দেখো এখানে আছে NH আর এখানে আছে কে, CO। ঠিক আছে, এখানে আছে কে CO, মানে ওর হচ্ছে এটা চলে গেছে, OH চলে গেছে আর এখান থেকে H গেছে। তাহলে এটা কি হবে CH2 4COOH। তো এটাকে আমি এখানে মাইনাস না দিয়ে এখানে আমি কি দিতে পারি বলো তো, প্লাস H2O। তাহলে এটা আমার n সংখ্যক যদি থাকে, এটা যদি থাকে আমার n সংখ্যক, এটা যদি আমার থাকে n সংখ্যক, এখান থেকে আমার পানি যাচ্ছে কি পরিমাণ, এই দুইটা থেকে আপাতত যাচ্ছে n সংখ্যক পানি। তাহলে আমরা কি পাবো, এটা একটা মিলে এটা একটা বানায়, এটা n সংখ্যক, এটা একটা মিলে এটা একটা বানাচ্ছে, এটা n সংখ্যক, এটা n সংখ্যক মিলে এটা বানাচ্ছে। এটা বুঝছো, আমি একবার রিপিট করে দিই। ঠিক আছে, কঠিন টপিক। এখানে দেখো NH2 এর একটা হাইড্রোজেন আর অ্যাসিডের একটা OH চলে গেল। তাহলে এটা কেমনে জোড়া লাগাবা, এই জিনিসটার সাথে এখন এসে এখানে কি যুক্ত হবে, OH চলে গেছে, এটা চলে গেছে, তাহলে NH এর সাথে কি আসবে, CO আসবে। এই যে দেখো CO আসছে, NH CO একটা বন্ড ক্রিয়েট হয়েছে। এটা একটু লিখো। ঠিক আছে, এরপর শুধু তো এটা না, এরপর হয় কি এই পাশে আরেকটা মূলক আসে, এর মানে তুমি করবা কি, এমিনের সবসময় হাইড্রোজেন খেয়ে ফেলবা, এমিন থেকে একটা হাইড্রোজেন, NH2 থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলবা, এসিড থেকে একটা OH খেয়ে ফেলবা। তুমি এটা লিখা হচ্ছে একদম সহজ, আমি পরের বার যখন লিখবা আরো ইজি হয়ে যাবে। দেখো তুমি করবা কি, NH, ঠিক আছে NH, আমি Hটাকে এদিকে লিখি। ঠিক আছে, এত। তাহলে এটা কি করে ফেলবা, এসিড থেকে এর থেকে একটা H খেয়ে ফেলবা, আর এর থেকে কি করে ফেলবা, তোমার একটা OH খেয়ে ফেলবা। এখানে তো কাহিনী করে দিছি। এটা এখানে N দিয়ে দিবা। ঠিক আছে, অ্যাসিডের কি করে ফেললা দেখো তো, কো কো, ঠিক আছে কো কো দেখো, আর এটা হচ্ছে কি না, মানে বিষয়বস্তু এর হচ্ছে একটা হাইড্রোজেন খেয়ে ফেলবা, NH থাকবে, আর এর কি করে ফেলবা, OH খেয়ে এখানে কি বানিয়ে দিবা, কোকো। এই যে দেখো এদিকে একটা কো, এদিকে একটা কো, কো কো, মাঝখানে হচ্ছে খালি কি আসবে, CH2 চারটা আসবে। তো আপাতত এইটুক লিখো, আমি এরপর একবারে দেখাচ্ছি। আপাতত এইটুক লিখো, এটা হচ্ছে একটু ট্রিক দিয়ে মনে রাখো জিনিসটা। আজকে আর কোনো সিকিউ বা কিছু করাবো না, আজকে পলিমারাইজেশন পড়তে। ঠিক আছে, এটুকু লিখছো সবাই, আমি আরও 5-7 সেকেন্ড টাইম দিই, এটুকু আগে লিখো, এরপর আমি একবার রিপিট লিখাবো। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকবার পড়াবো, একটু দেখো। তাহলে এখানে আবার কি হবে, এইখানে এইচ, এখানে এইচ, আবার পানি পাবো, আবার কি পাবো, পানি পাবো, n সংখ্যক পানি পাবো। একটু দেখো, তুমি একবারই লিখবা কেমনি। তাহলে নাইলন 6 আসলে প্রথমটা হচ্ছে তোমার ডাইএমিনের জন্য, 6 কার্বনের ডাইএমিন, এই 6 এর জন্য একটা 6, মানে এটা হচ্ছে কার্বন সংখ্যা বুঝাচ্ছে। ডাইএমিনের কার্বন সংখ্যা কয়টা, 6টা। প্লাস এর সাথে কি বসে দিবা বলো তো, 6 কার্বনের একটা ডাইইক অ্যাসিড, এডিপিক অ্যাসিড বসে দিলাম। ঠিক আছে, সেকেন্ড নাম্বারটা, তাহলে এটা কত, 4COOH। তাহলে তোমার ট্রিকটা কি, একটু দেখো, এই দুইটার বিক্রিয়া যখন লিখবা তোমার ট্রিকটা কি, এই তোমার ট্রিকটা কি, তুমি NH2 যেটা আছে ওইখান থেকে একটা হাইড্রোজেন খাই ফেলবা, একটা হাইড্রোজেন খেয়ে ফেলবা। ঠিক আছে, বিষয় বুঝো, এর থেকে হাইড্রোজেন খেয়ে ফেলবা, এর থেকে হাইড্রোজেন, এসিড থেকে কি খেয়ে ফেলবা, OH খেয়ে ফেলবা, OH খেয়ে ফেলবা। ঠিক আছে, OH খেয়ে ফেলবা, OH খেয়ে ফেলবা, এখান থেকে হাইড্রোজেন খেয়ে ফেলবা, হাইড্রোজেন খেয়ে ফেলবা। যদি একটা, তুমি যদি বোকা না হও তাহলে কি বলো তো, এখান থেকে যখন হাইড্রোজেন খাবা,
এর কি একটা হাত মুক্ত হবে নাকি হবে না? হবে। এর থেকে একটা হাইড্রোজেন হলে এখানে হাত মুক্ত হবে নাকি হবে না? হবে। এখান থেকে যখন ওয়েজ খেয়ে ফেলবা এর কি হাত মুক্ত হবে নাকি হবে না? তোমরা আমাকে বলো। এখানে যখন ওয়েজ খেয়ে ফেলবা তখন কি হাত মুক্ত হবে নাকি হবে না? তোমরাই আমাকে বলো। অবশ্যই হবে। খেয়ে ফেলবা, যেহেতু এখানে ওর কি যোজনী একটা খেয়ে ফেলতেছে, অবশ্যই মুক্ত হবে। তাহলে এটার একটা খেয়ে ফেললে হাইড্রোজেন কি দাঁড়ায় বলো তো? NH দাঁড়ায়, এর একটা হাত মুক্ত হবে। আর বাকি সব এখানে কি রাখলাম, এটা সেম। আবার এখান থেকেও কি করে ফেলছো বলো তো? দুইটা হাইড্রোজেন ছিল, একটা খেয়ে ফেলছো, এর মানে এর কি হয়েছে, এখানে এমনি করে এটা বাইরে হয়েছে। এর ক্ষেত্রে কি করছো, ওয়েজ খেয়ে ফেলছো। এই যে দেখো, ওয়েজ খেয়ে ফেলছো, তাহলে এখানে কি সিও এর পাশে কি কোনো হাত মুক্ত হবে নাকি হবে না? হবে। এখানে এটা তো পরীক্ষায় লিখাটা আগে বেশি কঠিন, মানে বুঝাবুঝি পরে আগে লিখতে তো হবে। তাহলে দেখছো, তাহলে এটাকে এমনি করে খেয়ে ফেলছো। এবার দেখো তো, এবার কি করবে, এর টেনে এনে এর সাথে যুক্ত করে দাও। এরও হাত আছে, এরও হাত আছে, এমনি যুক্ত হয়ে গেল। তাহলে জিনিসটা কি হয়ে গেল, তোমার n সংখ্যক, এটা হচ্ছে নাইলন 66। ঠিক আছে, এখানে এমিনের কয় কার্বন আছে? 6 কার্বন। একটু দেখো, এটাই হচ্ছে আমাদের সেই নাইলন 66। তাহলে এখানে এমিনের কয়টা কার্বন আছে? 6টা কার্বন। অ্যাসিডের কয়টা কার্বন? একটা, এখানে 4টা, এর মানে কয়টা? 5টা, এখানে একটা 6টা, মানে 2টা এদিকে। ঠিক আছে, কোকো, কোকো একটা মুভি আছে, ঠিক আছে, খুব ভালো একটা মুভি, অসাধারণ একটা মুভি, এনিমেশন মুভি। তাহলে এটা কি হয়ে গেল, নাইলন 66। ঠিক আছে, নাইলন 66। এটার নাম কি? এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড। এটার নাম কি? হেক্সামিথিলিন মিথাইল ডাইএমিন। এখানে ক্যাটালিস্টকে TiO2, এ হচ্ছে কি প্রভাবক। প্রভাবক, ঠিক আছে। এখানে কি দিতে হবে তোমার? হিট দিতে হবে, হিট লাগবে, প্রেসার লাগবে। বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো আশা করি। ঠিক আছে, পারবা এখন মনে হয়। তোমাদের কয়েকটা কনভার্সন একটু বলি, যে দেখো, ওয়েট। ঠিক আছে, আরেকটু আমি টাইম দিচ্ছি তোমাদের। ধরো আছে ইথেন, একটা জিনিস তোমাদের আমি একটু দেখাই। ধরো আছে ইথেন, ঠিক আছে। তুমি যদি নিয়ন্ত্রিত উপায়ে এর সাথে ক্লোরিনের বিক্রিয়া দাও, নিয়ন্ত্রিত উপায়ে ক্লোরিনের বিক্রিয়া দাও, আর না হয় বেশি হাইড্রোজেনকেও প্রতিস্থাপন করে ফেলো, তাহলে নিয়ন্ত্রিত উপায়ে ক্লোরিনের বিক্রিয়া দিলে এখানে কিন্তু তাপ দিতে হয়, ঠিক আছে, বা সূর্যালোকে, ঠিক আছে, সানলাইট, সূর্যালোকে, সূর্যালোক, বা এখানে হিট দিতে হয় 250 থেকে 400, তোমরা সূর্যালোক লিখবা নিয়ন্ত্রিত শব্দ। তখন এখান থেকে আমি কি পাবো? CH3 CH2, আমি একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন দিয়ে কি করছি? প্রতিস্থাপন করলাম, এটা পাইছি। ঠিক আছে, দেখো আমি একটা সুন্দর জিনিস দেখাই, তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো কিছু। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম বলো তো? ইথাইল ক্লোরাইড পেলাম, তাই না? আমি কি পাইছি? ইথেন থেকে ইথাইল ক্লোরাইড। এবার দেখো তো, এর সাথে যদি আমি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষারের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, হোয়াট এভার, তোমাদের বইয়ে মনে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, হ্যাঁ, এইটা দিয়ে লিখলাম CH3 CH2। এখান থেকে তুমি কি পেয়ে গেলা? ইথানল, এর মানে কি? অ্যালকোহল। এটা আমি নাম লিখে দিই, এটার নাম হচ্ছে কি? ইথেন। ইথেন, এটার নাম হচ্ছে কি? ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড। আর আইউপ্যাক নাম হচ্ছে কি? ক্লোরোইথেন। এটার নাম কি? ইথানল। ইথানল, ঠিক আছে। এবার একে যদি আমরা একটু একটু করে জারিত করি, ঠিক আছে, তোমরা একটা শব্দ শুনবা, জারক নামে একটা শব্দ, তখন আমরা কি পাবো?
এর মধ্যে আমরা ধরো K2Cr2O7 ও করে কি এর থেকে হাইড্রোজেন খেয়ে ফেলে, এখানে আমরা ধরো জারক দিলাম K2Cr2O7। তোমরা এইচএসসি তে গেলে এগুলো নিয়ে ভালোভাবে শুনবা। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, এটা প্লাস সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে, এটার সাথে কি সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম ধরো, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। তখন হয় কি ইথানল থেকে অ্যাসিডটা এই অ্যালকোহল তোমার কিসে পরিণত হয়, অ্যালডিহাইডে পরিণত হয়, ঠিক আছে, ইথানলে পরিণত হয়। এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে কি ইথানেল নেল। এবার একে যদি আমরা আরো জারিত করি, দেখো কি সুন্দর বিষয়, একে যদি আমরা আরো জারিত করি কাকে দিয়ে, এটা আমার কি জারক, জারক এই শব্দটা আমরা কি শুনবো, জারক। জারক মানে কি করে, জারকের কাজ হচ্ছে হাইড্রোজেন খেয়ে ফেলা। এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা ছিল, আমি বলি তোমরা শুনো, তোমরা এখন বুঝতে চাও না, শুনো। হাইড্রোজেন খেয়ে ফেলছে হচ্ছে কয়টা বলো তো, এখান থেকে একটা হাইড্রোজেন খেয়ে, দুইটা হাইড্রোজেন খেয়ে ফেলছে, এখানে হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6, এখানে হাইড্রোজেন আছে 1 2 3 4, দুইটা হাইড্রোজেন খেয়ে ফেলছে জারক। জারকের কাজ কি, জারক হচ্ছে তোমার একটা জায়মান অক্সিজেন সাপ্লাই দেয়। এই অক্সিজেনটার জন্য কি হয়ে গেছে, আমার দুইটা হাইড্রোজেন এই দিক থেকে আর এই দিক থেকে ও খেয়ে ফেলছে, ফলে কি হয়ে গেছে ইথানল, ঠিক আছে। জারকের কাজ কি, অক্সিজেন যুক্ত করে হাইড্রোজেন খেয়ে ফেলা, তাহলে এখানে হাইড্রোজেন খাইছে। এরপর আমি আবার আমার জারকটা দিছি, ইংলিশ ভার্সন যেটা যারা আছো তোমরা এই শব্দটা একটু একটু শুনছো সবাই, জারক শব্দটা, তাই না? ওকে আমরা কি বলি, ধরো K2Cr2 এ হচ্ছে মোটামুটি শক্তিশালী একটা জারক, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, তাহলে এই দুজনকে দিচ্ছি, এই দুইজন মিলে কি করবে বলো তো, আমার জায়মান অক্সিজেন দিবে, ঠিক আছে। এই দুইজন আসলে কাজ কি, উদ্দেশ্য কি, জায়মান অক্সিজেন, ফলে এর ভিতর আরেকটা অক্সিজেন ঢুকে, আগে তো হচ্ছে হাইড্রোজেন খাইছে, এখন ডিরেক্ট আরেকটা অক্সিজেন ঢুকে যায়, তাহলে এটা কি হয়ে যায়, ইথানোয়িক অ্যাসিড। এটা কি হয়ে গেল, ইথানোয়িক। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের আমি একটা ওয়ে দেখাচ্ছি, ইথানোয়িক অ্যাসিড, খুব সুন্দর জিনিসটা, বুঝার দরকার নেই, একটু শুনো আগে, দেখো জিনিসটা সুন্দর, এটা কয়েকবার লিখবে যখন তখন মাথায় ঢুকবে। এবার ইথানোয়িক অ্যাসিড থেকে আমি একটা কাজ করতে পারি চাইলে, আমরা এই জিনিসটার কথা কি সবার মনে আছে, একটু দেখো তো, সোডা লাইম, এটার কথা মনে আছে, এর সাথে কি দেয়া হয়, হিট দেয়া হয়। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে, ঠিক আছে। এই বিক্রিয়াটাকে কি বলে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এখানে কি হয় বলতো, কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন কমে যায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, মিথেন পাবো, এখান থেকে আমরা মিথেন পাবো। তাহলে ইথানোয়িক অ্যাসিড, এখানে আমি কি পেয়ে গেলাম, ইথেন টু মিথেন, ঠিক আছে, ইথেন টু আমি কি পেয়ে গেলাম, মিথেন, মিথেন পেলাম, ঠিক আছে। এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমরা যদি বলো হচ্ছে না আমি এখান থেকে এখানেও যাব, তাহলে তোমাদেরকে আমি ওয়ে দেখাতে পারি, তোমরা ক্লোরিনের সাথে নিয়ন্ত্রিত উপায়ে বিক্রিয়া দিবা, নিয়ন্ত্রিত উপায়ে সূর্যালোকে বিক্রিয়া দিবা, সূর্যালোকে সানলাইট, ঠিক আছে, নিয়ন্ত্রিত উপায়ে বিক্রিয়া দিবা। এইচএসসিতে গিয়ে শুনবা এখানে আয়রন প্রভাবক আর কি দিয়ে দেওয়া হয়, 400 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার লেভেলে লাগবে না। তাহলে কি পাবো, CH3Cl, CH3Cl এর সাথে তুমি যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিয়ে দাও ইথার মাধ্যমে, তখন এটাকে বলা হয় উডস বিক্রিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় কি, উডস রিঅ্যাকশন। এটা হচ্ছে কি, উডস রিঅ্যাকশন, তখন আমরা কি পাবো, আবার ইথেন পাবো। আর এটা কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন। এবার একটা মজার জিনিস দেখাই, তুমি ধরো, এটা তোমার কাজ হচ্ছে তুমি পরে লিখবে সুন্দর মতো, এখান থেকে তুমি কি করবা, ধরো এখান থেকে তুমি করলা কি, অ্যালকোহলীয়, এখানে অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কি করছে, সিএলটাকে ও সরাই ফেলছে। তোমাদের বইয়ে যদিও ওটা অ্যাকোয়াস দিয়ে দেখাই দিচ্ছে, এটা আসলে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, এর মানে বিক্রিয়ার মাধ্যম হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমাদের বইয়ে এটাও অ্যাকোয়াস দেখাই দিচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, এখান থেকে কি পাবা, ইথিন, ঠিক আছে, ইথিন। ইথিন থেকে তুমি যদি আবার ইথেন বানাতে চাও, তাহলে কার সাথে রিঅ্যাকশন দিয়ে দিবা, হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, বিষয় বুঝতে পারছো, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো। আবার তুমি যদি ইথাইন হতে এখানে আসতে চাও, তাহলে এখানে তুমি কি দিয়ে দিবা, হাইড্রোজেন প্যালাডিয়াম
বেরিয়াম সালফেট। আদারওয়াইজ তোমার কি হবে, ডিরেক্টলি তুমি যদি ওইটা না দিয়ে তুমি কি দাও, ইথাইনের মধ্যে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না দিয়ে এখানে রুম টেম্পারেচারে ঘটনা ঘটে যায়। তুমি ধরো দিয়ে দিলে হচ্ছে কি ডিরেক্টলি হাইড্রোজেন নিকেল, তাহলে এটা কই এসে থামবে, কই এসে থামবে, ইথেনে এসে থামবে। এখানে এসে থামবে। এবার তোমাদের আরেকটা বিক্রিয়া পড়াইছি, এটা হচ্ছে ইথাইনের সাথে যদি পানির বিক্রিয়া দিয়ে দাও, এখানে Hg2+ ওই যে মার্কিউরিক সালফেট, ঠিক আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 2% আর সালফিউরিক অ্যাসিড লাগবে 20%-এর মতো। তোমাদের বইয়ে যে কি পার্সেন্ট দেওয়া আছে, যাই হোক এটা কি পেয়ে যাওয়া বলো তো, ইথানেল। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নাই? ঠিক আছে, ঘটনা বুঝছো বুঝছো। তো এইভাবে করে আমরা চাইলে একটু প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, এইভাবে চাইলে আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। বুঝতে পারছো মনে হয়। তো এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে একটু শাহিন বলেছে ভাই কিছু বুঝি না, আরেকবার কিছু বুঝে লাগবে না, তুমি এটা জিনিসটা একটু রূপান্তরগুলো দেখো, তুমি এটা আগে একটু লিখো, এটা এমনি বুঝবো না, আজকে তোমাদের কাজ হচ্ছে এটা একটু লিখে নাও সুন্দর মতো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবা। ঠিক আছে, একটু লিখে নাও আগে, আগে একটু ঠান্ডা মাথায় এটা লিখে নিবা। বললাম হচ্ছে এই যে দেখো এটা এখানের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া দিবে, আমি একটু করে বলে দিই, ঠিক আছে, আমি একটু করে বলে দিই, এরপর ক্লাস নোটটা দিয়ে দিব। এটার সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া দিব তখন ক্লোরিন কি করবে, একটা হাইড্রোজেনকে সরাবে, ঠিক আছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো এটার মেকানিজম আপাতত মুক্তমূলক কি এইসব হাবিজাবি তোমাদের লাগবে না, মানে আপাতত এগুলো নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই, এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এরপর যখন অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, এখানে OH মাইনাস এসে ও Cl কে সরাই ফেলে, সোডিয়াম কি বানাই ফেলে, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়ামের OH-টা কি হবে বলো তো, এই জায়গায় যাবে, তাই না, সোডিয়াম ক্লোরাইড বানাই ফেললো, তাহলে OH-টা কি হবে, এই জায়গায় যাবে, আমরা কি পেলাম, ইথানল। ইথানলকে যখন আমি এটার সাথে বিক্রিয়া দিই তখন পাওয়া যায় কি, ইথানেল। ইথানেলকে যখন আবার এটার সাথে বিক্রিয়া দিই তখন পাওয়া যায় ইথানিক অ্যাসিড। এটা কি, এটা কি জারক, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ইথানেল। ইথানেল থেকে এটা কি করে ফেললাম, জারক দিয়ে দিলে এটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, ফার্স্টে পাই সোডিয়াম ইথানোয়েট, তো আমি একবারে যদি বিক্রিয়া দিয়ে দিই, হিট দিয়ে দিই, তাও হবে, কারণ ওর এর ভিতরে কি হয়ে যাবে, ফার্স্ট স্টেপে সোডিয়াম ইথানোয়েট, এটা কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে এক কার্বন কমে যায়, এখান থেকে এক কার্বন কমিয়ে ফেললাম, তাহলে কি থাকে, CH3H, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, CH4। এরপর এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া পড়ছি না, ফার্স্টে কি হয়ে যায়, CH3Cl, এরপর কি হয়ে যায়, মিথিলিন ক্লোরাইড, আরও একটা হাইড্রোজেন খেয়ে ফেলে, এরপর CHCl তে ক্লোরোফর্ম, এরপর কার্বন টেট্রাক্লোরাইড। আমি যদি নিয়ন্ত্রিত উপায়ে করি শুধুমাত্র একটাকে প্রতিস্থাপন হতে দিছি। এরপর আসলে হচ্ছে উডস বিক্রিয়া, মানে সোডিয়াম আর ইথার দিয়ে দিলে, এটার নাম তোমরা কম কম শুনছো, তো এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, উডস রিয়েকশন। উডস রিয়েকশনে কি হয়, সোডিয়াম করে কি, এখান থেকে Cl কে খেয়ে ফেলে, সোডিয়াম ক্লোরাইড বানায়, তাহলে এটা একটা পাওয়া যায়, এটা একটা, ওর একটা হাত ফাঁকা হয়েছে, ঠিক আছে, ওর একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে ও কি করবে, ও আরেকজনকে খুঁজবে যুক্ত হওয়ার জন্য, তাহলে এটা দুই অণু মিলে আরও একটা CH3 যখন আসবে তখন কি পাওয়া যাবে, CH3 এর মানে ইথেন। এরপর বললাম হচ্ছে এখানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া দেয় তখন এর থেকে Cl, এর থেকে হাইড্রোজেন খেয়ে ফেলে, হয়ে যায় হচ্ছে CH2C, তৈরির বিক্রিয়া, অ্যালকিন তৈরির বিক্রিয়াটা একটু পড়বা। এর সাথে তুমি যখন হাইড্রোজেন নিকেলের বিক্রিয়া দিবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন পাবা ইথেন, ঠিক আছে, তখন পাবা ইথেন। এটা হচ্ছে ইথাইনে পানি সংযোজন বিক্রিয়া, তোমাদের বলছিলাম এখানে একটা H যুক্ত হয় আর একটা OH যুক্ত হয়, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে একটা বন্ধন থাকে, ঠিক আছে, একটা বন্ধন থাকে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে কি বলতো তোমার, কি বলি, ইনল গঠন। ইনল গঠন পুনর্বিন্যস্ত হয়ে ইথানলে, তোমাদের এক স্টেপে দেখানো আছে, আমি লিখার সময় 2 স্টেপে পড়েছি, এগুলো একটু রিভিউ করলে পারবা। মিথেন থেকে ইথেন পাওয়ার বিক্রিয়াতে প্রভাবক, এখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে বিক্রিয়ক আর ইথার লাগবে, ইথার হচ্ছে দ্রাবক, ইথার দ্রাবক আর সোডিয়াম হচ্ছে বিকারক, আর কিছু লাগবে না, সোডিয়াম আর এটা হচ্ছে ইথার, ঠিক আছে, এটুকু একটু ঠান্ডা মাথায় লিখে নিও। এখানে চাইলে তুমি পিভিসি বানাতে পারো, এখানের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন বিক্রিয়া দিবে তাহলে কি পাবা, তুমি নিজের মতো তোমার লেভেলে একটা চার্ট বানিয়ে ফেলতে পারো। কি করতে পারো বলো তো, এখানের মধ্যে
কি বানাতে পারো, HCl এর বিক্রিয়া দিয়ে Hg2+ এর উপস্থিতিতে CH2 ডাবল বন্ড CHCl, এটা কি বিনাইল ক্লোরাইড, ঠিক আছে, Hg2+ আমার ক্যাটালিস্ট। এটা যখন একসাথে যুক্ত হয়ে যাবে অনেকগুলো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ওকে, আজকে এটুকু শেষ করে দিই, 1 ঘন্টা 19 মিনিট পড়াই ফেলছি, একটু বেশি পড়াই ফেলছি 19 মিনিট, এটুকু আগে একটু লিখে ফেললাম। অর্থদীপ বলেছে ভাইয়া মিথেন থেকে ইথেন পাওয়ার বিক্রিয়া, প্রভাবক হচ্ছে আয়রন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফার্স্ট মিথেন থেকে যখন ক্লোরো ইথেন পাওয়া যায়, লিখা লাগবে না তোমরা, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবা। ওকে, ও ইথাইন, ইথাইন কই যাচ্ছ, ইথাইন করতে গেলে তোমার হবে কি এখানের মধ্যে 2 বার যুক্ত করতে হবে। ইথাইন করতে গেলে এখানের মধ্যে ব্রোমিন দিয়ে দিতে হবে, ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া দিই, একটু দেখো এই দিক থেকে বাইর করি, ধরো তুমি ইথেন পর্যন্ত তো আসতে পারো, এটুক তো আসতে পারবা, মিথেন থেকে তুমি ইথেনে গিয়ে ইথেন থেকে কি ইথাইল ক্লোরাইড, ইথাইল থেকে এতটুকু আসতে পারবা, এটা তোমাদের বইয়ে দেয়া নেই এটা। তো এখানে যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবে তখন কি হয়ে যাবে, CH2 এখানে বিআর, এখানে বিআর, এরপর এর সাথে যখন অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়া দিবা অথবা জিঙ্কের বিক্রিয়া দিলেও হবে, CH2 এ থেকে যখন ইথেন বানাতে চাইবে এখানে কি দিবে, অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়া দিবে, KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড, হোয়াটএভার যারা খুশি তাকে দাও, ঠিক আছে, এটা লাগবে না, তখন কি পাবা, ইথাইন পাবা, ঠিক আছে।